আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিপ বিডি থেকে সরাসরি সম্প্রচারিত আমাদের সিরিজ অনুষ্ঠান হেলথ কেয়ার প্রেজেন্স ভিশন কেয়ার, স্পন্সরড বাই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই অ্যাজোপ্রিন। দর্শক আপনারা জানেন যে প্রতি বুধবার ঠিক ৮টার সময় আমরা হাজির হয়ে যাই আপনাদেরই সামনে গ্লুকোমা আড্ডা অনুষ্ঠানের সিরিজ পর্বটি নিয়ে, এবং আজও কিন্তু আমরা আপনাদের সামনে একই সময় হাজির হয়ে গেছি আমাদের পর্ব ৭-এ, যেখানে আজকে আমরা কথা বলবো গ্লুকোমার সচেতনতা নিয়ে। আর আপনারা জানেন যে গ্লুকোমা রোগটির যে অ্যাওয়ারনেস এর জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকছি, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর জন্য এই গ্লুকোমা রিলেটেড, যাতে করে কেউ গ্লুকোমার জন্য যাতে কমপ্লিটলি অন্ধ না হয়ে যায় বা গ্লুকোমা থেকে যে ধরনের কমপ্লিকেশনস গুলো হয় সেগুলো থেকে যেন রোধ পেতে পারে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গেরও একজন গেস্ট থাকছেন এবং আমাদের দেশেরও স্বনামধন্য ৩ জন অপথ্যালমোলজিস্ট স্যাররা আছেন। এবং আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি এবং যার প্ল্যানিং এ আসলে এই গ্লুকোমা আড্ডা অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডাক্তার এম নজরুল ইসলাম স্যারকে। তিনি ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান গ্লুকোমা ফ্যাকাল্টি, বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট। পাশাপাশি তিনি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সাবেক সভাপতি এবং এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির এক্সিকিউটিভ বোর্ড মেম্বার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ ডক্টর নাইমা। সেই সাথে ঈদের পরে আজকে আমাদের এই প্রথম গ্লুকোমা আড্ডা অনুষ্ঠান, সেই হিসেবে আমি সকলকে দর্শক শ্রোতাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এখন আপনাকে একটু আমন্ত্রণ জানানোর জন্য বলছি আমাদের বাকি যে অতিথিরা আছেন, যে স্যাররা আছেন, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন আমাদের আজকে দর্শকদের সাথে। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর নাইমা। আসলে আমি অত্যন্ত হ্যাপি আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশ বিদেশের খ্যাতনামা ৩ জন গ্লুকোমা বিশেষজ্ঞ পেয়েছি। তারা সবাই আসলে অপথ্যালমোলজির একজন দিকপাল, অনেক সিনিয়র ডক্টর। তারা আজকে আমাদের মাঝে এসেছেন বলে আমরা রিয়েলি হ্যাপি হয়েছি, খুশি হয়েছি। তা আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি প্রফেসর ডাক্তার জালাল আহমেদকে, যিনি ফ্যাকো, ল্যাসিক, রিফ্র্যাক্টিভ এবং গ্লুকোমা বিশেষজ্ঞ, এবং বাংলাদেশের মানুষ তাকে অনেকেই চিনেন। বিশেষ করে খুলনাতে উনি অনেকদিন ছিলেন, খুলনা মেডিকেল কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। বর্তমানে বাংলাদেশ আই হসপিটালে উনি পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বড় পরিচয় বাংলাদেশের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সেখানে উনি পরিচালক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর ছিলেন। এবং আরেকটু গর্বের পরিচয় আমি বলবো যে বাংলাদেশের কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের ফ্যাকাল্টি অফ অপথ্যালমোলজির উনি বর্তমান চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর জালাল আহমেদ, কেমন আছেন? ধন্যবাদ প্রফেসর নজরুল ইসলাম, আপনার এত সুন্দর উপস্থাপনা এবং সুন্দর কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ভালো আছি। আপনি এবং ডক্টর নাইমা এই পর্যন্ত যে সুন্দর পরিচালনা করছেন, অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শকদেরও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর জালাল। আমি এবার পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে আমাদের অনেক সিনিয়র বড় ভাই প্রফেসর ডাক্তার হাসান শহীদ, যিনি বয়সে সিনিয়র হলেও দেখলে মনে হবে আসলে বয়সের সঙ্গে উনি পাল্লাতে অনেক ইয়ং আছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। প্রফেসর হাসান শহীদ অনেক দিন ধরে বাংলাদেশ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। উনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। এছাড়া বর্তমানে সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অপথ্যালমোলজি বিভাগের উনি প্রধান এবং প্রফেসর। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর হাসান শহীদ, কেমন আছেন? আছি, ভালো আছি। অনেক ধন্যবাদ প্রফেসর নজরুল আপনাকে, আর দর্শক শ্রোতাকে ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এরপর যাকে পরিচয় করে দেব, আমাদের অতিথি গ্লুকোমা বিশেষজ্ঞ গেস্ট ফ্যাকাল্টি ডক্টর নিলয় কুমার মজুমদার। উনি পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় একজন গ্লুকোমা বিশেষজ্ঞ, এবং পশ্চিমবঙ্গের আপনারা জানেন একটি বড় হাসপাতাল সুশ্রুত আই হসপিটাল রিসার্চ সেন্টার, সেটার গ্লুকোমা ডিপার্টমেন্ট রয়েছে, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে উনি কাজ করছেন। ডক্টর নিলয় মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই গ্লুকোমা আড্ডা অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, অনেক ধন্যবাদ প্রফেসর নজরুল ইসলাম আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যে ধন্যবাদ। আপনি আমাদের দেশে আগেও এসেছেন, তো এবারে আসাতে একটু ডিফারেন্ট। এই কোভিড-19 আসলে আমরা ফেস টু ফেস ফিজিক্যালি আসতে পারছি না, তারপরে আপনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও ওভার টু নাইমা প্লিজ।
ধন্যবাদ স্যার আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। এবং দর্শক, অনুষ্ঠানটি শুরু করবার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যার যা প্রশ্ন আছে গ্লুকোমা নিয়ে এবং এই গ্লুকোমার সচেতনতা বিষয়ক যে জিজ্ঞাসাগুলো আছে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের লাইভের কমেন্ট সেকশনে। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমাধান দেবার জন্য। শুধু প্রশ্ন করবার আগে আপনাদের বয়সটি আমাদেরকে জানাবেন এবং কি সমস্যাগুলো আপনারা ভুগছেন সেগুলো আমাদেরকে একটু লিখে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সমাধানটাও আমাদের জন্য দিতে খুব সুবিধা হবে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ডক্টর নিলয় স্যারের কাছে, যিনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। স্যার, আপনার কাছে জানতে চাইছি, আমাদের আজকের বিষয় যেহেতু গ্লুকোমা সচেতনতা, তো এই বিষয়ে বলার আগে আমাদের দর্শকদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন যে গ্লুকোমা বলতে আসলে আমরা কি বুঝি এবং এই গ্লুকোমাটা কেন জানা জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর নাইমা। গ্লকোমা নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আছে। গ্লকোমা কি এটা নিয়ে অনেক রোগী সঠিকভাবে জানেন না। গ্লকোমা হচ্ছে আসলে চোখের অপটিক নার্ভ বা দৃষ্টি স্নায়ুর যে মুখ, তার একটা বিশেষ অসুখ। এতে হয় কি, প্রথমত রেটিনার গ্যাংলিয়ান সেলগুলো নষ্ট হয়ে যায় ধীরে ধীরে, এবং তার ফলে এই অপটিক নার্ভের মুখে এক ধরনের ক্ষয় হয়, যাকে আমরা বলি গ্লকোমেটাস কাপিং। এবং এই ক্ষয়ের সঙ্গে যেহেতু নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দৃষ্টির ক্ষেত্রে এক ধরনের সংকোচন হয়, যেটাকে আমরা বলি গ্লকোমেটাস ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। যখন এই দুটো জিনিস থাকে তখন আমরা গ্লকোমার ডায়াগনোসিসের দিকে যাই। এর সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত থাকে চোখের চাপ। যদি চোখের চাপ বাড়ে তাহলে গ্লকোমা হতে পারে। আগে ভাবা হতো যে চোখের চাপ বাড়লেই একমাত্র গ্লকোমা হয়, কিন্তু এখন সেই ধারণাটা বদলে গেছে। এখন দেখা গেছে কিছু কিছু গ্লকোমাতে চোখের চাপ কিন্তু নর্মাল বা স্বাভাবিক, তা সত্ত্বেও গ্লকোমা। এবারে এই যে চোখের চাপ, এই ব্যাপারটা কি? চোখের চাপ হচ্ছে চোখের নর্মাল যে ফিজিওলজিক্যাল কাজকর্ম এবং চোখের যে আকৃতি সেটা বজায় রাখার জন্য চোখের ভেতরে একটা ফ্লুইড আছে, একটা তরল পদার্থ আছে, তাকে আমরা বলি অ্যাকোয়াস হিউমার। এই অ্যাকোয়াস হিউমার চোখের ভেতরে একটা জায়গায় তৈরি হয়, যেটাকে আমরা সিলিয়ারি বডি বলি বা সিলিয়ারি প্রসেস বলি। সেখান থেকে তৈরি হয়ে চোখের সামনের অংশে কর্নিয়া আর আইরিসের যেটা জাংশন, সেখানে একটা বহির্গমনের পথ আছে, যেটাকে আমরা বলি ট্রাইভেকুলার মেসওয়ার্ক। এই পথ দিয়ে সেই অ্যাকোয়াস হিউমারটা বেরিয়ে যায়। যদি কোনো কারণে এই পথটা আটকে যায় তাহলে অ্যাকোয়াস চোখের মধ্যে জমতে থাকে, এবং যেমন একটা ফুটবলের মধ্যে জল জমতে থাকলে একসময় খুব প্রেশারটা বেড়ে যায়, তেমন চোখের ভেতরে চাপটাও বেড়ে যায়। এবং চোখের চাপ বাড়ার ফলে যেখান দিয়ে এই দৃষ্টির স্নায়ুগুলো বেরোয় চোখের পেছনের রেটিনার থেকে, সেই জায়গাটা চোখের দুর্বলতম স্থান। তো সেই জায়গাটায় গিয়ে সবচেয়ে বেশি মানে খারাপ এফেক্টটা পড়ে। তার ফলে এই নার্ভগুলো নষ্ট হয় এবং যার ফলে গ্লকোমেটাস কাপিং এবং গ্লকোমেটাস ড্যামেজ যেটা, সেটা শুরু হয়। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় খুব সাইলেন্টলি, যে কারণে গ্লকোমাকে আমরা বলি দৃষ্টি বিরল ঘাতক। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গ্লকোমা জানান দিয়েই আসে, যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, সেগুলো নিয়ে হয়তো পরে ডিটেলসে আলোচনা হবে। তো তাতে রোগীর নানা রকম সিমটমস হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এই অসুখটা জানান না দিয়ে আসে এবং রোগী জানতে জানতে অনেকখানি দৃষ্টির ক্ষতি হয়ে গেছে, সেজন্যই এই রোগটা নিয়ে সচেতন হওয়াটা খুব জরুরি। এবং এইটা হচ্ছে এই যে আড্ডা, তার একটা মূল উদ্দেশ্য। এটা খুবই ভালো উদ্দেশ্য। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন চলে যাচ্ছি প্রফেসর হাসান শহীদ স্যারের কাছে। আমি একটু কি অ্যাড করতে পারি যে ডক্টর নিলয় মজুমদার খুবই সুন্দর করে ডিটেইলসে বললেন আমাদেরকে, সবাইকে, দর্শকদেরকে গ্লুকোমা সম্পর্কে। আমরা কিন্তু কয়েকটা বিষয় একটু উনি যেটা বললেন যে প্রেশার বেড়ে গ্লুকোমা হয়, উনি কিন্তু একটা কথা বলেছেন যে প্রেশার নর্মাল থেকে কিন্তু গ্লুকোমা হয়। এই বিষয়টা একটু ক্লিয়ার, আমি ওনার সঙ্গে একমত।
যে এটা হতে হবে এই জন্যে যে আমরা সাধারণত বলি প্রেশার বাড়লে গ্লুকোমা হয়। তো উনি যেটা বলেছেন এটাও কিন্তু ট্রু। অনেক দেশ আছে যেমন ধরুন জাপানে, কোরিয়াতে এই প্রেশার নর্মাল থেকে গ্লুকোমা হয়। সুতরাং এটাও কিন্তু আমাদের দর্শক শ্রোতাদেরকে একটা নতুন ইনফরমেশন আমি বলবো যে এটা আমাদের সাইড বাই সাইড জানতে হবে যে শুধু প্রেশার বাড়লেই গ্লুকোমা তা না, প্রেশার কম থেকে গ্লুকোমা হতে পারে। রিয়েলি উনি যেটা বলেছেন সাইলেন্ট কিলার, আমরা বুঝতেই পারি না, এক ধরনের গ্লুকোমা আমরা বুঝতেই পারি না। তাই আশা করি আমাদের দর্শক সুন্দরভাবে বুঝতে পেরেছেন ওনার কথায় গ্লুকোমা সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর নাইমা। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন চলে যাচ্ছি প্রফেসর হাসান শহীদ স্যারের কাছে। স্যার, আমরা জানি যে আপনি যেহেতু প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, তো আপনার কাছে আমার এখন প্রশ্নটি হচ্ছে যে গ্লুকোমার সচেতনতার প্রয়োজন কেন, এবং এই সচেতনতা আমাদের সবার মধ্যে যে থাকাটা জরুরি কেন? ধন্যবাদ। কারণ গ্লুকোমা এমন একটা রোগ যা এটা দৃষ্টি হারিয়ে দেয়, যেমন যে দৃষ্টি যেটুকু হারিয়ে গেল ওটুকু আর ফেরত পাওয়া কষ্ট, এবং ওটা ফেরত পাওয়া যায় না। তো তাহলে এখন যেমন অন্তত ছানির জন্য হতে পারে, যেমন মনিটা ঘোলা হয়ে গিয়ে হতে পারে, সেটা কিন্তু আমরা ভালো করে দিতে পারি। কিন্তু গ্লুকোমার জন্য যেটুকু লস হয়ে যায় ওটা আল্লাহ তাআলা ছাড়া আমরা ডাক্তাররা এখন পর্যন্ত পারছি না। দ্বিতীয় কারণ যে এই যে দৃষ্টিটা হারিয়ে যায় এগুলো রোগী বুঝতে পারে না। তো এটা কেমন একটা জিনিস হলো। তো তাহলে এখন যদি সচেতন না হওয়া যায় তাহলে এই যে দৃষ্টি হারিয়ে যাচ্ছে, এই দৃষ্টি পাওয়া যাচ্ছে না, এটা ক্ষতিকর না? অনেক ক্ষতিকর। সেই জন্যই সচেতন হওয়া দরকার। এখন সচেতন হবে? সচেতন কি হবে? কিছুই না, ব্যাপারটা বয়স যখন আপনার 40 হয় তখন কয়েকটা জিনিস আপনি দেখে নেন, পৃথিবীর সব জায়গায় দেখে নেয়, ইউরোপেতে নেই। যেমন ব্লাড প্রেশারটা দেখে নেয়, ব্লাড সুগারটা দেখে নেয়, তার সাথে চোখের প্রেশারটাও দেখে নেবেন, এবং চোখের ডাক্তারের কাছে যা বলবেন যে আমার গ্লুকোমা আছে কিনা। যদি থাকে ডাক্তার সাহেব প্রেশার দেখবেন, এবং চোখের মধ্যে একটা যন্ত্র দিয়ে দেখবেন যে অপটিক কাপ বলি, হ্যাঁ, দেখবেন, দেখে আচ্ছা আপনার গ্লুকোমা আছে, কোনো অসুবিধা নাই। উনি চিকিৎসা দিয়ে দেবেন। এত সুন্দর সুন্দর ওষুধ বেরোছে, সারা জীবন ওষুধ দিলে গ্লুকোমা আর অন্তত হবে না। আবার উনি শুনেও নিতে পারবেন যে আচ্ছা আমার তো গ্লুকোমা আছে, তাহলে কি আমার ভাই বোন দাদা টাদা সবার কি গ্লুকোমা থাকার সম্ভাবনা আছে নাকি? ডাক্তার বলে দেবে হ্যাঁ, তাদেরকেও আপনি পরীক্ষা করে নেন, কারণ তাদের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, আমি যদি বলে আমার ভবিষ্যৎ প্রজন্ম, তখন বলে যে দেখুন সব আল্লাহর ইচ্ছা, তবে একজনের গ্লুকোমা আছে আর একজনের গ্লুকোমা, দুইজনের বিবাহ দিলেন, তাহলে সন্তানদের এটা হওয়ার বেশি থাকে, আমরা অটোসোমাল ডমিনেন্ট বলি জিনিসটা তাকে। তো এই যে উপদেশগুলো পেলো, তো তাহলে দেখুন সচেতন হওয়া কি জরুরি নয় কি? সচেতন হলে তো সবকিছু থেকে রেহাই পাওয়া গেল। যেমন চোখের প্রেশারের কথা বললাম কিছুর জন্য, এটা নিয়ে একটু আমাদের মধ্যে আছে, অনেক কিছু প্যাথোলজিস্টরা বলে এটা সেটা, কিন্তু আসলে এটা কিন্তু চোখের প্রেশারেরই অসুখ। কারণ আমরা যেটা নর্মাল গ্লুকোমা বলি, ধরেন 20 প্রেশারটা নর্মাল, 20 থেকে আমরা গ্লুকোমা বলি, তাদেরকেই বলি যে ওই 20 প্রেশারটা ওই লোকটার জন্য বেশি, কারণ ওর চিকিৎসাও কিন্তু প্রেশার লো করা, ওরখাও কিন্তু প্রেশার কমানোর ওষুধই আমরা দেই। ওই নর্মাল টেশন গ্লুকোমারও কিন্তু অপারেশন আমরা কিন্তু প্রেশার কমানোর করি। তাহলে মূলত এটা কিন্তু প্রেশারেরই অসুখ, এই আর কি। তাছাড়া নজরুল সাহেব আছেন, জালাল সাহেব আছেন, আমার থেকে অনেক অভিজ্ঞ, ওনারা বলবেন। তো সচেতনতার সম্বন্ধে যা বললাম এইটুকুনি, আবার অন্য কিছু হলে বলা যাবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে বলবার জন্য যে গ্লুকোমার সচেতনতা জানা প্রয়োজন কেন। এবং আমি এখন চলে যাচ্ছি প্রফেসর জালাল আহমেদ স্যারের কাছে। স্যার, আপনার কাছে একটু জানবো যে আমরা কিভাবে গ্লুকোমার রোগটি নির্ণয় করতে পারি। ধন্যবাদ ডক্টর নাইমা। আমি একটু শেয়ার করবো, কিছু ছবি আছে, ছবিগুলা ই করার জন্য। জি, ছবিগুলোর সাথে আমি বলবো। স্যার, আমাদের লাইভে তো স্যার ছবি শেয়ার করা যাবে না এখন। আপনি যদি চান স্যার আমাদেরকে ছবিগুলো এইভাবে দেখাতে দেখাতে পারেন, এইভাবে দেখাতে পারেন হাত দিয়ে। পাওয়ার পয়েন্টে দেওয়া যায় না? না, এটা হবে না। না, আপনি যদি ছবি সামনে থেকে দেখাতে পারেন, বইয়ের বা কোনো ছবি থাকলে দেখাতে পারেন। ও না, আর না থাকলে মুখে বলতে পারেন। এই ইসের মধ্যে আছে। জি জি, তাহলে মুখে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আসি, আলোচনায় আসি। আমি ছবি রাখছিলাম, ছবিটা শেয়ার করা যাচ্ছে না। আমরা আলোচনায় আসি যে আমার পূর্বের দুই বক্তা ডক্টর নিলয় মজুমদার এবং প্রফেসর হাসান শহীদ সরওয়ার্দী বলে গেছেন যে গ্লুকোমা রোগ কি এবং গ্লুকোমার, তো আমি এখন আমাকে প্রশ্ন করছেন জানার জন্য আমরা গ্লুকোমা রোগ নির্ণয় কেমন করে করতে পারি। এক হলো
প্রথম যে কোনো রোগের মতোই গ্লুকোমা রোগের প্রথম একটা ইতিহাস থাকে, তারপর পরীক্ষা, রোগীর কতগুলো লক্ষণ থাকে, রোগীর কতগুলো নিদর্শন থাকে বা সাইন বলে, সিমটম সাইন, আর তারপরে কিছু পরীক্ষা করতে হয়। এক হলো আমাদের ডাক্তার সাহেবরা বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করেন, আর কিছু ইনভেস্টিগেশন করতে হয়। এই সব কিছু সমন্বয় করে সুচিন্তিত ভাবে একটা মতামত দেন যে রোগীর গ্লুকোমা আছে কি নাই। তাহলে আমি বলবো যে আমাদের পূর্ববর্তী দুজন বক্তা বলে গেছেন যে গ্লুকোমা নীরব ঘাতক। কেন নীরব ঘাতক বলা হয়? যে গ্লুকোমার লক্ষণ বেশি প্রকাশ পায় না। যে রোগী যে এসে বলবে যে আমার চোখে ব্যথা আছে, বেশিরভাগ গ্লুকোমাতে এটা হয় না। আর নীরব ঘাতক কেন বলে? যে ওই নীরব ঘাতক নীরবেই দৃষ্টি নষ্ট করে দেয়, কিন্তু এক চোখে হয়তো দৃষ্টি ভালো আছে, আর এক চোখ আস্তে আস্তে অন্ধ হয়ে গেছে। কিন্তু এমন রোগী দেখি আমরা যে রোগী বলতেই পারে না যে সে এক চোখে দেখে না। এটাই গ্লুকোমার। যে আমাদের একজন প্রফেসর ছিলেন, আল্লাহ ওনার বেহেশত দিকে চলে, উনি বলতেন যে গ্লুকোমার অন্ধত্ব হলো তুষের আগুনের মতো। যারা এখন তো আমরা অনেকেই তুষ জানি না, তুষ হলো এমন যে আগে যখন চুলা ছিল দেশে গ্রামে, ওই চুলা তুষ দিয়ে আগুন দিত, তা আগুন তুষের আগুন নিচে জ্বলতে থাকে, আর উপরে যখন আগুন দেখা যায় তখন আর কোনো তুষ বাকি নেই। তো এরকম আর কি গ্লুকোমার অন্ধত্ব এরকম, যে গ্লুকোমার অন্ধ আস্তে আস্তে ওই যে নার্ভ নষ্ট হয়, স্নায়ু, ডক্টর নিলয় বলে গেছেন। তো আমাদের দুই চোখে 1,25,000-এর মতো নার্ভ ফাইবার থাকে। তো এই গ্লুকোমা রোগের জন্য একটা ফাইবার যেদিন নষ্ট হয় সেটা চিরস্থায়ী নষ্ট হয়, সেটা আর কোনোদিনই ফিরিয়ে আনা যায় না কোনো চিকিৎসা দিয়ে। তো এই জন্য এটাকে বলে যে স্থায়ী অন্ধত্ব করে। তাই আমরা এই যাদের বললেন প্রফেসর হাসান সাহেব যে আত্মীয় স্বজনের মধ্যে যাদের থাকে, তো রক্ত সম্পর্কের আত্মীয়তা যাদের মধ্যে গ্লুকোমা যদি একজনের থাকে, তো ওনার রক্ত সম্পর্কের অন্যান্য আত্মীয়দের মধ্যে সাধারণ জনগণের চেয়ে 4 গুণ বেশি সম্ভাবনা আছে ওনার গ্লুকোমা রোগ থাকার। এই জন্য যাদের গ্লুকোমা আছে তাদের আত্মীয়দের মধ্যে পরীক্ষা করতে হবে যে গ্লুকোমা আছে কিনা। 2 হলো যে এটা প্রফেসর হাসান সাহেব বলে গেছেন যে প্রতিবার চক্ষু পরীক্ষা করানোর সময় আমাদেরকে জনগণের মধ্যে সচেতনতা থাকতে হবে, আসতে হবে, আমার মধ্যে জিজ্ঞাসা অনুসন্ধিত থাকতে হবে যে আমি কি, আমার মধ্যে কি, ডাক্তার সাহেব আমার মধ্যে কি গ্লুকোমা আছে, এটা জিজ্ঞাসা করা। আর হলো 40-এর কাছাকাছি, এই যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সেটা 40-এর কাছাকাছি হয়। এই জন্য এই 40 বছরের কাছাকাছি যাদের বয়স হয়েছে তাদের সবারই কমপক্ষে যে গ্লুকোমার স্ক্রিনিং করা, এই কিছু আছে। আর পরীক্ষা করার মধ্যে যে গ্লুকোমা রোগে কি হয়, প্রেসার চেক করতে হয়। প্রেসার চোখের স্বাভাবিক কত 10 থেকে 20 মিলিমিটার পারদ, কিন্তু অনেক গ্লুকোমায় প্রেসার এর মধ্যে স্বাভাবিক থাকে, এই 10-এর কাছাকাছিও থাকতে পারে, 20-এর নিচেও থাকতে পারে, কোন কোন গ্লুকোমায় চোখের প্রেসার বাড়ে। তো এই যে আমরা পরীক্ষা করবো, একটা পরীক্ষা করি আমরা যে চোখের প্রেসার মাপার জন্য টনোমেট্রি বলে, আমরা সাধারণত অ্যাপ্লানেশন টনোমিটার দিয়ে পরীক্ষা করি। তো এর জন্য সতর্কতা কি, যে আমাদের রোগীদের আমরা যখন পরীক্ষা করি তখন রোগীদের বলি যে রোগীদের চোখে একটা অবশ করার ওষুধ দিই, তারপরে এই টনোমিটারটা আস্তে করে রোগীর চোখের সাথে টাচ করে। তো রোগীর জন্য প্রয়োজন কি, যে যখন বলবে যে চোখটা আপনি তাকায় স্বাভাবিকভাবে তাকায় থাকবেন, সহযোগিতা করবেন, তাহলে আপনার প্রেশারটা সঠিকভাবে মাপা যাবে। এর সাথে আবার কর্নিয়ার থিকনেস দিয়ে প্রেশার অ্যাডজাস্ট করা হয় যে আসলে এই প্রেশারটা কত, এই একটা পরীক্ষা। আর একটা পরীক্ষা হয় যে ওনারা বললেন যে কোন কোন খোলা থাকে কোন বন্ধ থাকে। তো আমাদের এই চোখের সামনের অংশের দিকে কোণ থাকে, কর্নিয়া এবং আইরিশ এই দুইটা স্ট্রাকচারের মাঝে একটা কোণ থাকে, সেখান দিয়ে ওই যে অ্যাকুয়াস, ডক্টর নীলা বললেন যে সিলিয়ারি প্রসেসের থেকে অ্যাকুয়াস তৈরি হয়, এটা এসে পোস্টেরিয়র চেম্বারে থাকে, মনির মধ্যে বা পিপুলের মধ্যে গিয়ে অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলে যায়। এই অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল কি অবস্থা আছে, কারো অ্যাঙ্গেল খোলা থাকে, কারো অ্যাঙ্গেল বন্ধ থাকে, সরু থাকে। এই খোলা এবং বন্ধ দেখার জন্য যন্ত্র আছে, তার নাম গনিওস্কোপ। এই গনিওস্কোপ যন্ত্র দিয়েও আমরা চোখের সাথে লাগাই স্লিট ল্যাম্পে পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে চোখের অ্যাঙ্গেল তার ওপেন আছে না খোলা আছে। আর একটা ওনারা বলছেন যে চোখের, অর্থাৎ আমরা চোখের যে স্ট্রাকচারাল ড্যামেজ হয়, চোখের যে গঠনের মধ্যে ড্যামেজ হয় সেটা পরীক্ষা করার জন্য এইগুলা। আর আছে যে চোখের নার্ভ, ওনারা বলছেন যে কাপিং হয়ে যায়, সামনে আস্তে আস্তে নার্ভটা ড্যামেজ হইতে থাকে। তো এই যে কাপিং হয়, কাপিং দেখার জন্য আমরা স্লিট ল্যাম্পে ভোক লেন্স নামে একটা লেন্স আছে, সেটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারি। আর আমরা ছবি করে দেখতে পারি। ফান্ডাস ফটোগ্রাফ, আমাদের প্রফেসর নজরুল ইসলাম সাহেবের যে ভিডিও দেখাচ্ছেন ওর মধ্যে থেকে ফান্ডাস ক্যামেরা দেখাচ্ছেন, ওটা দিয়ে আমরা ফান্ডাস ফটোগ্রাফ করতে পারি 2 রকম। একটা হলো কালার ফটোগ্রাফ দিয়ে ওই ডিস্কের, আমি অবশ্য সুন্দর আনছিলাম কিন্তু এখানে পাওয়ার পয়েন্টে দেখানো যাচ্ছে না। তো এটা যে ওই নার্ভের হেডটা আস্তে আস্তে বড় হইতে থাকে, এই বড়টা আসলে গ্লুকোমার জন্য না অন্য কারণে, এটা বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হয়, পরীক্ষা দরকার হয়। আবার কালার রেড ফ্রি ছবি নেওয়া যায়, ছবি নিয়ে ওই যে ওনারা বললেন নার্ভ শুকায় যায়, এটা যদি নার্ভ ফাইবার রেডিয়েশন যদি ড্যামেজ হয়, এই থিকনেস ড্যামেজ, এটাও ওই রেড ফ্রি ছবি দিয়ে দেখা যায়। আরো পরীক্ষা আছে যে আমরা
ওসিটি করতে পারি। ওসিটি একটা টোমোগ্রাম আর কি, যে সিটি স্ক্যান এরকম স্ক্যান করতে পারি আমরা, স্ক্যান করে দেখতে পারি যে নার্ভের যে ফাইবার গুলা, ওই স্নায়ুর চোখের রেটিনা এবং নার্ভ ফাইবারের যে স্নায়ু, এই স্নায়ুর লেয়ার গুলা থিন আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, থিন হয়, এটা মাপা যায়। তারপরে ওই গ্যাংলিয়ন সেল করা এক ধরনের অনেক সেন্সিটিভ সেল, এটা দিয়ে আমরা আসলে দেখার দেখার যে সেন্সেশন এটা ক্যারি করে এর ফাইবারে। তো এই গ্যাংলিয়ন সেলও গ্লুকোমা হলে কমে যায়, সেটা পরীক্ষা করে ওসিটি দিয়ে পরীক্ষা করে সেটা দেখা যায় যে গ্যাংলিয়ন সেলের থিকনেস কেমন আছে। এরপরে এগুলো হলো স্ট্রাকচার, আমরা অ্যানাটমিক্যাল দেখলাম। ফাংশন দেখার জন্য আছে যে আমাদের চোখের স্বাভাবিক দৃষ্টি সীমা আছে, আমরা যদি একটা বস্তুর দিকে স্বাভাবিকভাবে স্থির দৃষ্টিতে তাকাই, তার চারিপাশে স্বাভাবিকভাবে দেখা যায়। এই যে চারিপাশে স্বাভাবিক দেখা যায়, এটা ভিজুয়াল ফিল্ড যে ওনারা বললেন, এই ভিজুয়াল ফিল্ড বা দৃষ্টির পরিসীমা বলে এটাকে। এই গ্লুকোমা রোগে আস্তে আস্তে যত নার্ভ ড্যামেজ হয় আস্তে আস্তে দৃষ্টির পরিসীমা কমতে থাকে, এই থাকে উপরে নিচে 60-এর কাছাকাছি থাকে, নাকের দিকে সাধারণত একটু কম থাকে, আবার এই কানের দিকে টেম্পোরাল দিকে বলে এটা 100 ডিগ্রির বেশি থাকে। এই যে আমরা দেখতে পারি, এই দেখাটা আস্তে আস্তে কমে যায়, এটা ভিজুয়াল ফিল্ড পরীক্ষা বলে। এই ভিজুয়াল ফিল্ড পরীক্ষা আর এই যে স্নায়ু নষ্ট হয়, এটা গ্লুকোমা রোগ যার আছে তার আস্তে আস্তে নষ্ট, অর্থাৎ প্রোগ্রেসিভ ডিজেনারেশন বলে, প্রোগ্রেসিভ অ্যাট্রফি হয়, প্রোগ্রেসিভ ড্যামেজ বলে। এই প্রোগ্রেসিভ ড্যামেজ দেখার জন্য ওই যে আমি 7 সালে একটা ফিল্ড করছে, 9 সালে আর একটা, 8 সালে করছে, 10 সালে করছে, দেখা যায় যে ওই ফিল্ডের মধ্যে আগে ব্লাইন্ড এরিয়া যত ছিল, এক বছর 2 বছর পর পর এটা বাড়ছে, তার মানে তার গ্লুকোমার ড্যামেজটা বাড়ছে। এই ফিল্ড পরীক্ষা করে ফাংশন দেখা যায় যে আমার যে নার্ভের দেখার ফাংশন ছিল, আমরা দেখি আসলে কিভাবে আমাদের চোখে কিন্তু ছবি তৈরি করে, আর চোখের যে নার্ভ রেটিনায় গিয়ে ছবি তৈরি হয়, অন্য স্ট্রাকচার গুলা দিয়ে রিফ্লেক্ট করে রিফ্রাক্ট করে তারপরে ছবি তৈরি করে রেটিনার মধ্যে। রেটিনার সেলগুলা, রেটিনার ফাইবার গুলা এটা চোখ ছবিটা নিয়ে ব্রেনে পৌঁছায় দেয়, আর ব্রেন দেখে আসলে চোখ ছবি তৈরি করে এবং ছবি ব্রেনে পৌঁছায় দেয়, আর ব্রেন এটা দেখে যে এই কলমটা আমি দেখলাম, তাহলে ব্রেন দেখে যে এই কলমটা ডিটেক্ট করে ব্রেনে। তো এই যে নেওয়ার পর নার্ভ যখন নষ্ট হয় তখন আস্তে আস্তে অন্ধ হইতে থাকে। তো এই জন্য আরো কতগুলো পরীক্ষা আছে, তাহলে আমরা বললাম যে প্রেশার মাপি আমরা যন্ত্র আছে, তারপরে কোন দেখি আমাদের যন্ত্র আছে, তারপরে আমরা নার্ভ হেড দেখি আমাদের যন্ত্র আছে, তারপরে আমরা ওসিটি করে আরো ডিটেলস স্ট্রাকচার দেখতে পারি, তারপরে আমরা ফিল করে ফাংশন দেখতে পারি। এই সবগুলো সাধারণ পরীক্ষা। আর আরো পরীক্ষা আছে, কিন্তু আরেকটা যে ফিল করার সময় একটা জরুরি, যেটা গ্লুকোমার যিনি পরীক্ষা করেন তার জন্য জানা জরুরি, ফিল আমরা একটা মেশিনের মধ্যে বসাতে হয়, বসায় স্বাভাবিক একটা টার্গেট থাকে, এই পয়েন্টের দিকে চোখ স্থির রাখতে হয়, হাতে একটা মনিটর থাকে, সেইটা দিয়ে সুইচ থাকে, এই সুইচ দিয়ে যখন লাইট প্রথম দেখে তখন সুইচটা ঠিক মতো চাপ দিতে হয়। এই পরীক্ষায় প্রথমবার অনেকেই এটা ব্যর্থ হয়, ঠিক মতো করতে পারেন না। এই জন্য আমি সবাইকে, যদি দর্শক শ্রোতা থাকেন তাহলে যারা পরীক্ষা করবেন তারা প্রথমে জিজ্ঞেস করে নেবেন আমাদের যে টেকনিশিয়ান থাকে তাদের, যে আমরা পরীক্ষাটা কিভাবে করব। তারপরে হলো সব পরীক্ষা, চোখের সব পরীক্ষায় আপনার সহযোগিতা খুবই প্রয়োজন। প্রেসার দেখানোর জন্য আপনি চোখটা স্বাভাবিকভাবে তাকায় স্বাভাবিক অবস্থায় থাকবেন, চোখের সাথে আস্তে করে অবশ করার ওষুধ দেওয়া থাকে, ব্যথা পাওয়া যায় না, সহযোগিতা লাগবে। তারপরে কোন দেখতে গেলে আপনার গনিওস্কোপ দিয়ে দেখার জন্য আপনার সহযোগিতা লাগবে। তারপরে ফিল করার সময় আপনি খুবই সতর্কভাবে আপনার ফিল করতে হবে, তাহলে এই সব পরীক্ষার ফলাফল সঠিকভাবে পাওয়া যাবে। এখন আমি একটা কথা বলবো যে এই পরীক্ষার ফল দিয়েই কি গ্লুকোমা নির্ণয় করা যায়? না, পরীক্ষার ফল দিয়েই সবসময় গ্লুকোমা সঠিকভাবে বলা যায় না, বিশেষ করে গ্লুকোমার শুরুতে। আর সবচেয়ে জরুরি কি নির্ণয় করা, যে গ্লুকোমার শুরু রোগটা নির্ণয় করা। যদি গ্লুকোমার শুরুতে প্রারম্ভে বা শুরুতে রোগ নির্ণয় হয়, রোগের সঠিক চিকিৎসা দেওয়া হয়, আর রোগী যদি সঠিকভাবে চিকিৎসা দিতে থাকে মানে যার ওষুধ দেওয়া হলো, ওষুধটা কিভাবে দিতে হবে ওটা জানতে হবে, ওষুধটা দেওয়ার পরে ওষুধটা কত সময় পরে দিতে হবে সেটা জানতে হবে। হ্যাঁ প্রায়। আর তাছাড়া হলো যে শুধু ওষুধ দিলেই হবে না, ওষুধ দেওয়ার পরে কতদিন পর পর চিকিৎসক দেখাইতে বলবেন বিশেষজ্ঞ, ততদিন পর পরই ঠিক মতো দেখাইতে হবে। আর গ্লুকোমা সারা জীবনের রোগ, এটা গ্লুকোমা রোগটা নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করলে দৃষ্টি স্বাভাবিক থাকা যায় এবং স্বাভাবিক জীবন যাপন করা যায়। কিন্তু কেউ যদি অবহেলা করে, কেউ যদি রোগ নির্ণয় না হয়, রোগ নির্ণয় হলে চিকিৎসা ঠিক মতো নিল না, চিকিৎসা ইচ্ছা মতো নিল, চিকিৎসকের পরামর্শ মতো নিল না, এই সব কারণেই অন্ধ হয়ে যেতে পারে। আর যদি সঠিক রোগ নির্ণয় হয় এবং শুরুতে নির্ণয় হয়, রোগের চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়, চিকিৎসা যদি রোগী ঠিক মতো বহন করেন,
এবং চিকিৎসকের শরণাপন্ন নির্দিষ্ট সময় পরপর যদি উনি স্বাভাবিকভাবে হন, সারা জীবনে উনি ফলো আপে থাকতে হবে। তাহলে স্বাভাবিক সুস্থ দৃষ্টি এবং সুস্থ জীবন নিয়ে স্বাভাবিকভাবেই চলতে পারেন। এটা আমার বলবো যে পরীক্ষার রোগ মানে গ্লুকোমা রোগ নির্ণয় সম্বন্ধে এটা আমাদের মানতে হবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে গুছিয়ে বলবার জন্য এবং ডিটেইলড বলবার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এর পরের প্রশ্নটি আমি করছি প্রফেসর নজরুল স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানবো যে গ্লুকোমা রোগের চিকিৎসা আমরা কিভাবে করতে পারি, একটু সংক্ষেপে যদি বুঝিয়ে বলতেন। জি, ধন্যবাদ ডক্টর নাইমা। আমাদের পূর্ববর্তী তিনজন অতিথি খুব সুন্দর করে গ্লুকোমা কি, গ্লুকোমা কেন ইম্পর্ট্যান্ট, গ্লুকোমা কিভাবে ডায়াগনোসিস করতে হবে সুন্দর করে বলেছেন। আমি প্রফেসর জালাল স্যারের সাথে একটু অ্যাড করি, সেটা হলো এই যে উনি এতগুলো পরীক্ষার কথা বললেন, এত পরীক্ষা এবং সবই কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের সরকারি হাসপাতাল বলেন, বেসরকারি হাসপাতালে সবই কিন্তু অ্যাভেলেবেল আমাদের দেশে। এই ইনফরমেশনটুকু ওনার সাথে আমি অ্যাড করলাম। আর যে প্রশ্নটা আপনি করেছেন যে চিকিৎসা, এটাও আমি বলবো যে আমরা বাংলাদেশি এরা গ্লুকোমা পেশেন্টরা অনেক সৌভাগ্যবান এই জন্যে যে গ্লুকোমার যত রকমের চিকিৎসা সবকিছু কিন্তু বাংলাদেশে বিদ্যমান। এই ইনফরমেশনটুকু আমি আগে দিতে চাই। এখন চিকিৎসা কি কি, এখানে প্রফেসর হাসান শহীদ বলেছেন, প্রফেসর জালালও বলেছেন যে চিকিৎসা কিন্তু একটাই, সেটা হলো প্রেশারটা কমাতে হবে। প্রফেসর হাসান শহীদ খুব ক্লিয়ারলি বলেছেন যে প্রেশার 30 থাকুক আর 20 থাকুক, যখন আমি চিকিৎসা করব আমার চিকিৎসার উদ্দেশ্য হলো প্রেশারটা কমাতে হবে। এখন প্রেশার কমানোর জন্য আমাদের তিনটা রাস্তা। একটা হলো চোখের ওষুধ বা ড্রপস বা ট্যাবলেট এগুলো, দ্বিতীয়টা হলো চোখের লেজার চিকিৎসা, তৃতীয় হলো শল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট। এই এখন যদি আমি সংক্ষেপে বলি যে চোখের যে ড্রপস যে আমরা চিকিৎসাগুলো করি সাধারণত, এই ড্রপস নানা প্রকার হয়, নানা প্রকার হয়। আমাদের ডক্টর নিলয় মজুমদার অলরেডি বলেছিলেন যে আমাদের কোণ থাকে চোখের, এই কোণ থেকে পানিটা বের করার জন্য কিছু ওষুধ তৈরি হয়েছে। আবার প্রোডাকশন অর্থাৎ চোখের যে পানিটা তৈরি হয় প্রোডাকশন কমানোর জন্য কিছু ওষুধ তৈরি হয়েছে। তাহলে আমরা মূলত এই যে 2-3 রকমের ড্রাগ, অর্থাৎ একটা হলো প্রোডাকশনটা তৈরি কমাবে, একটা হলো ফ্লোটা 2 পথে যায়, 2টা পথ ফ্লোটা কমাবে। এই 3টা পদ্ধতিতে কমানোর জন্য 3 ধরনের ওষুধ আসলে বাজারে পাওয়া যায়। এখন এটা আমাদের ডাক্তার সাহেবের চয়েস যে উনি কোন ওষুধটা কোন রোগীর জন্য দিবেন। কারণ আমরা অনেকগুলো বিষয় দেখি, একটা রোগীকে যখন ওষুধ দেবো মনে করি তার কোনো সাইড এফেক্ট হবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। যেমন একটা গ্রুপের ওষুধ আছে টিমোলোল, এটা দিলে কিন্তু অনেকের অ্যাজমা হতে পারে, সিওপিডি বাড়তে পারে, হার্টের প্রবলেম হতে পারে। আমরা চিন্তা করি, পেশেন্টকে জিজ্ঞেস করি। তো এইভাবে আমরা রোগীর হিস্ট্রি নিয়ে আমরা প্রথমেই রোগীকে যদি ডায়াগনোসিসের পরে একটা ওষুধ দেবার চেষ্টা করি। এখানে একটা কথা বলবো যে হ্যাঁ, আজকাল বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডে একটা চিকিৎসা আছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, যেটা আমাদের আগের বক্তারা বলেছেন যে এক ধরনের গ্লুকোমা আছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। সেখানে কিন্তু সিলেক্টিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি একটা লেজার আছে, যে লেজার যদি কোনো পেশেন্ট অ্যাফোর্ড করতে পারেন এবং উনি নিতে পারেন তাহলে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট এই অ্যাঙ্গেল ওপেন গ্লুকোমার প্রাইমারি স্টেজে। যদি ওনার লেজারটা দিতে পারেন, দেখা যায় 2 বছর 4 বছর 6 বছর পরপর 2 বছর পরপর রিপিট করলে এই পেশেন্ট একটা লেজার দিয়েই তার কোয়ালিটি অফ লাইফটা ভালো থাকে, অর্থাৎ ওনাকে কোনো চোখে ওষুধই দিতে হচ্ছে না। এই একটা চিকিৎসা আমরা এখন বাংলাদেশে করছি, এটা অ্যাভেলেবেল আছে। দ্বিতীয় হলো যখন ওনার ডায়াগনোসিস হলো তখন আমরা কি করি, আমরা যদি প্রয়োজন হয় লেজার দেই। যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যদি হয় তো সেটা আবার আলাদা লেজার, সেটা আমরা কি বলি লেজার পিআই অর্থাৎ পেরিফেরাল আইরিডোটমি, সেটা আরেকটা লেজার, অর্থাৎ অ্যানাদার লেজার। আর যদি দেখি যে না ওনার লেজার লাগবে না, ওনাকে ড্রপ, মানে একটা ড্রপ দেই, এই রোগীর সঙ্গে আলোচনা করে যে ড্রপটা ওনাকে স্যুট করবে, ওনার সাইড এফেক্ট হবে না, কম হবে, সেটা ওনাকে বুঝিয়ে একটি ড্রপ দিই। এবং আমি সবসময় বলি ড্রপ দেওয়ার সময় এক্সকিউজ মি রোগীকে বুঝিয়ে বলি যে আপনার ড্রপটা যখন চোখে দিবেন নিচে 1 ফোঁটা দিয়ে চোখটা বন্ধ রাখবেন, তারপরে 3 মিনিট পরে আরেকটা ড্রপ দিবেন। এবং আমরা বলি যে আপনাকে এই পাংটাং এই কোনাটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন। আমরা বলি পাংটাং অপ্লুশন। কারণ হলো যে গ্লুকোমার যে ওষুধগুলো দিতে হয় সেগুলো জানে চোখ থেকে নাকের দিকে গিয়ে সিস্টেমিক সাইড ইফেক্ট না হয়, সেই জন্য তার পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ করার জন্য, কমানোর জন্য এটা আমরা করে থাকি। কোনো কোনো রোগী আছে একটি ওষুধে কাজ হচ্ছে না, তখন আমরা 2টি ওষুধ দেই বা 3টি ওষুধ দেই বা 4টি ওষুধ দেই। এভাবেই আসলে আমরা চিকিৎসা এগিয়ে যাই, বছর পর বছর আমরা ফলো আপ করি। যদি কোনো কারণে দেখা যায় একজন পেশেন্ট এই 4টে ওষুধ দেওয়ার পরও তার প্রেশার, যেটা আগে ডক্টর নিলয় বলেছিলেন টার্গেট প্রেশার যতটুকু প্রেশার দরকার তার জন্য কমানো, সেটা হচ্ছে না, তখন আমরা কি করি,
তখন আমরা তাকে সাজেশন দেই সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য, আমরা তখন সার্জারিতে চলে যাই। অথবা আরেকটা গ্রুপের পেশেন্ট আছেন যাদেরকে আমরা যখন ওষুধ দিলাম, একটা দুটো তিনটা চারটে, চোখটা অনেক লাল হয়ে গেল, চোখটা এদিকে কালো হয়ে গেল, উনি ওষুধটা সহ্য করতে পারছেন না, আমরা বলি ড্রাগ ইনটলারেন্স, তখন কিন্তু অনেক সময় আমরা ওষুধটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে অনেক সময় ওনাকে খাবার ওষুধ দেই। একটা ওষুধ আছে অ্যাসিটাজোলামাইড গ্রুপের ওষুধ, যদি ওষুধটা টক্সিক, তারপরে আমরা যদি দেখি কোনো রোগীর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কিছুদিন ওষুধটা দেই, কিছুটা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে ওনাকে চোখটাকে সুন্দর লালটা কমিয়ে এনে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট চলে যাই। তো সংক্ষেপে আমি এটাই বলবো, গ্লুকোমা চিকিৎসা 3 রকম: ড্রপস, লেজার, সার্জিক্যাল ট্রিটমেন্ট। এবং এই 3টে চিকিৎসা কার কখন কিভাবে লাগবে সেটা আপনার গ্লুকোমা বিশেষজ্ঞ নিজেই সেটা সাজেশন দিবেন, রোগীকে সেটাই আসলে মেনে চিকিৎসা করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, গ্লুকোমার বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে কিন্তু আমরা আমাদের বিগত যে পর্বগুলো হয়েছে সেখানে আলোচনা করেছি একদম, এবং আমরা খুবই ভাগ করে আলোচনা করেছি। বলবো যে লেজার ট্রিটমেন্ট নিয়ে একদিন আলোচনা করেছি, সার্জিক্যাল ট্রিটমেন্ট নিয়ে একদিন করেছি, মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে একদিন করেছি। সো আপনাদের যদি আরো ডিটেলস জানবার থাকে, আপনারা আমাদের আগের পর্বগুলো দেখলে কিন্তু আরো ডিটেল জানতে পারবেন এই ট্রিটমেন্ট সম্পর্কে। আমাদের পরের প্রশ্নটি আমি করছি ডক্টর নিলয় কুমার স্যারের কাছে। স্যার, আপনার কাছে একটু জানবো এখন যে আপনি যেহেতু ভারতের পশ্চিমবঙ্গের আসলে বিখ্যাত সুশ্রুত আই হসপিটালে কাজ করছেন, তো সেখানে গ্লুকোমার প্রভাব কেমন এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আলোকপাত করতেন, আমরা আসলে জানবো যে কিভাবে আপনাদের রোগীদেরকে গ্লুকোমা বিষয়ে আপনারা সচেতন করছেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, এবং পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে প্রায় পুরো ব্যাপারটাই বুঝিয়েছেন, ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন পুরো পার্টটাই। এবারে গ্লুকোমার যে ট্রিটমেন্ট বা ইনভেস্টিগেশন যাই হোক, এটা সারা পৃথিবীতে এখন একই, কোনো তফাৎ নেই। তো আমাদের ওখানেও একইভাবে ট্রিটমেন্ট হয় এবং একইভাবে ইনভেস্টিগেশন সব কিছুই হয়। গ্লুকোমার প্রভাব নিয়ে যেটুকু বলা যায় সেটা হচ্ছে, আমি জানি না বাংলাদেশে হয়তো সেটাই মোটামুটি ধরুন বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে 2 to 3% অফ জেনারেল পপুলেশনে গ্লুকোমা আছে। তো এবারে এই যে গ্লুকোমা তো নানা রকম ধরন আছে, আমরা অলরেডি জানলাম, যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এছাড়া আরো অনেক আরো কিছু আছে, যেমন ধরুন বাচ্চাদের এক ধরনের গ্লুকোমা যেটা বলে কনজেনিটাল গ্লুকোমা, এবং সেকেন্ডারি গ্লুকোমা যেটা চোখের অন্য ওষুধ থেকে যে ধরনের গ্লুকোমা হয়। তো প্রধান যে দুটো গ্লুকোমা সেটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার এবং ওপেন অ্যাঙ্গেল। এই দুটোর পার্সেন্টেজ বা দুটোর মধ্যে রিলেটিভ যে অনুপাতটা, সেটা বাইরের দেশ আর আমাদের দেশের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। বিশেষত পশ্চিম পৃথিবী যেটা, সেখানে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা পরিমাণটা অনেক বেশি। আমাদের এখানে কিন্তু আমরা যেরকম দেখেছি, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এবং ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা প্রায় সমান সমান, যে কারণে গনিওস্কোপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং ডায়াগনোসিসের অঙ্গ, এবং সেটা একটা পার্টিকুলার ধরনের গনিওস্কোপ হয়, ইন্ডিকেশন গনিওস্কোপ, সেটা দিয়ে করা উচিত, যাতে ওই যে পথটা, ওই যে যেটাকে অ্যাঙ্গেল অফ এন্ট্রি চেম্বার বললাম আমরা, ওই পথটা কতখানি খোলা বা বন্ধ আছে সেটা দেখা। যদি বন্ধ হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে লেজার করা সম্ভব কিনা, লেজার করা উচিত কিনা সেটা দেখতে হবে। আর যেহেতু আমাদের এটা ইনস্টিটিউটে একটা টার্সিয়ারি আই কেয়ার সেন্টার, এখানে প্রচুর গ্লুকোমার রোগী রেফার্ড হয়, যে কারণে একটা ডেডিকেটেড গ্লুকোমা ক্লিনিক এখানে রয়েছে। আপনাদের সব জায়গাতে ডেফিনেটলি সেটা আছে। তো এখানে যখন রোগীরা আসে তখন তাদের নর্মাল যে গ্লুকোমার যে ওয়ার্কআউট সেটা তো হয়ই, আর কিছু কিছু আমরা লিফলেট আমাদের আছে, সেই লিফলেটগুলো আমরা পেশেন্টের দিই, পেশেন্টের যে কোয়ারিজ আছে সেগুলো
মোটামুটি আনসার ওখানে লেখা থাকে। তারপরে যদি রোগীরা জানতে চান তার জন্য আমরা আছি সবসময়। এছাড়া বেশ কিছু ব্যাপার যেমন এই যে লেজার হবে, লেজারের জন্য কিছু হ্যান্ডআউট বা লিফলেটস আমাদের রয়েছে। তারপরে ধরুন এই যে ডক্টর বললেন, ডক্টর নজরুল ইসলাম বললেন যে পাংক্টাল অক্লুশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ওষুধ লাগানোর ক্ষেত্রে। তো এটারও একটা লিফলেট আমাদের কাছে আছে, যদি পেশেন্ট সেটা চান সেই লিফলেট আমরা দিয়ে দিই এবং ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিই। রিগার্ডিং ট্রিটমেন্ট আমার মনে হয় যে কোনো তফাৎ খুব একটা কিছু নেই। যেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট সব জায়গায় সব ওষুধ পাওয়া যাচ্ছে এখন। সার্জিক্যাল ট্রিটমেন্টের যেটা মেন ট্রিটমেন্ট সেটাকে বলে ট্র্যাবিকুলেক্টমি, সেটা তো ডেফিনেটলি হয়। এছাড়া একটা কিছু স্পেশাল ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যেমন ভ্যালভ একটা আর্টিফিশিয়াল একটা পথ। কিছু কিছু কমপ্লিকেটেড কেস আছে যেখানে নর্মাল যে সার্জারি তাতে আইদার ফলাফল ভালো হয় না অথবা সেটা রিস্কি। সেই জন্য আমরা সেই আর্টিফিশিয়াল ভ্যালভগুলো অনেক সময় বসাই। আমার মনে হয় যে এখানেও সেই জিনিসটা হয়, আমি যদি শুনেছি, আমি একবার এখানে এসেছিলাম। সবই হয় আমাদের এখানে, সবই হয়। জি হ্যাঁ, আমি দেখেছি এবং এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, এটা ডেফিনেটলি জানি কোনো সন্দেহ নেই। এই মোটামুটি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদের যে পশ্চিমবঙ্গে কিভাবে আপনারা পেশেন্ট গুলো দেখছেন এইগুলো বলবার জন্য আমাদের কাছে, এবং আমরাও আশা করি যে আমাদের সাথে অনেকটাই মিল আছে আপনাদের, এবং আমাদের এখানে কিন্তু সব রকমের চিকিৎসা ব্যবস্থা আছে, যেটা প্রফেসর নজরুল স্যার সবসময়ই বলেন। এবং জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি আবার প্রফেসর হাসান শহীদ স্যারের কাছে। স্যার, যেহেতু আমরা একটু আগেই প্রোগ্রামের শুরুতে আপনার প্রথম প্রশ্নটি সময় শুনেছিলাম যে আপনি প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, সো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনার সোসাইটির মাধ্যমে আপনি গ্লুকোমা সচেতনতার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ ডাক্তার, আপনাকে ধন্যবাদ দেওয়া, আমার তো লজ্জা লাগতেছে। আমার সোসাইটি, গ্লুকোমা সোসাইটি সো বিগ, এত বড় এবং এত পুরানো যে এর প্রেসিডেন্ট স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রফেসর মোস্তাফিজুর রহমানের ফাউন্ডার প্রেসিডেন্ট, দেশের সেরা ডাক্তার মান্নাফ এর প্রেসিডেন্ট, দেশের সেরা ডাক্তার নজরুলের প্রেসিডেন্ট, দেশের সেরা আরিফ এনআইএর ডাইরেক্টর ছিল এর প্রেসিডেন্ট, এনআইএর ডাইরেক্টর ছিল মারুফ এর প্রেসিডেন্ট, বুদ্ধিমান জিয়া এর প্রেসিডেন্ট, প্রখর মিজানের প্রেসিডেন্ট। আমার সোসাইটি বলা ভুল, আমি ওই কি অসুবিধা হয়ে গেছে কি, ওরা ডাক্তার পরে আমি বয়সে পাবো, সেজন্য আমাকে সম্মান করে প্রেসিডেন্ট বানাচ্ছে। আমার সোসাইটি বলা যাবে না, আমি সোসাইটির একটা নগণ্য ব্যক্তিত্ব। আমার মনে হয় আমরা বলি আমাদের সোসাইটি, আমাদের সোসাইটি হিসেবে বলেন। জি জি, সোসাইটি দেখেন, এই যে গ্লুকোমা সোসাইটি আমাদের সোসাইটি। এখন দেখেন আমরা কি কি কাজ করি এটা একটু বলি। আমরা কিন্তু প্রতিদিনই কাজ করছি। কিরকম ভাবে কাজ করছি বুঝছেন ডক্টর? যে প্রতিদিন যখন রুগী দেখি, আমরা যারা গ্লুকোমার লোক, তখন কি করি, রুগীর প্রেশারটা দেখি, রুগীর গ্লুকোমা আছে কি নাই এটা দেখি। তাহলে প্রতিদিন সকালে রুগী দেখি, দুপুরে ডাক্তাররা তো রুগী দেখা ছাড়া আর কি করে, সারাদিনই রুগী দেখি, কিন্তু ওই সময় আমরা এটা দেখি। এবং রুগীর যদি গ্লুকোমা থাকে তারে বলি যে গ্লুকোমা তোমার আছে, তুমি যদি বাঁচতে চাও যদি ওষুধ নাও, যে ওষুধ রাত্রিতে এক ফোঁটা নিলেই হবে, এরকম রুগী আছে। তুমি ভাত খাওয়া ভুলে যাবা কিন্তু ফোঁটা নিতে ভুলবা না, তাহলে অন্ধ হবে না। আর যদি কাজ আমি ফোঁটা কিনতে পারবো না, এত দাম আমি কিনতে পারবো না, কিনতে পারবো না, তো তাহলে কাজ করো, তুমি লেজার না, তো লেজারে তো পয়সা লাগে বেশি। সরকারি হাসপাতালে লেজার যদি নেওয়া যায়, একবার নিলে তো 5 বছর ভালো থাকলি। তার কারণ ওই রুগীকে আমি ওষুধ কিনতে দিলাম, ও বেটা তো কিনবে না, ও গরিব মানুষ অথবা কথা শোনে না, কিংবা হয়তো সিঙ্গাপুর ট্রিটমেন্টের জন্য যারা বড় লোক সে ওষুধ দেবে না, তাকে নজরুলের কাছে পাঠা দিতে দেওয়া, লেজার দেওয়া তো 5 বছর তো ভালো থাক, পরেরটা পরে পরে যদি আবার উঠে যেতে মান্নাবের কাছে পাওয়ার ট্যাপ করে দাও, তাহলে 10 বছর 20 বছর গেল। তো সুতরাং এ পরামর্শ তাকে দেই যে কি এইভাবে। আর যারা গরিব মানুষ আছে, ছোট্টখাটো ওষুধ আছে, বাবা সকাল বিকাল তুমি দিবা, হ্যাঁ ভাত খেতে ভুলে যাবা কিন্তু ওষুধ দিতে ভুলো না।
তখন আমাদের গ্যারান্টি থাকে যে আর অন্ধ হবে না। এই একটা কাজ করি, এখানেই কিন্তু শেষ করি না। যেমন আমরা কিন্তু অ্যাট পার পৃথিবী গ্লোকোমা সোসাইটি, ওয়ার্ল্ড গ্লোকোমা সোসাইটি আছে, তার কিন্তু আমরা সদস্য। এবং আমরা কি করি, ওয়ার্ল্ড গ্লোকোমা উইক আছে, 7 দিন ধরে আমরা রোগী দেখি। আমাদের দেশের মানে পৃথিবীর সব দেশেই দেখে, তা আমাদের দেশে 7 দিন ভর কি করি আমরা, যতগুলো মেডিকেল কলেজ আছে এর আই ডিপার্টমেন্ট, যতগুলো আই ক্লিনিক আছে, যতগুলো চোখের যেখানে প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা 7 দিন ভর রুগী দেখি এবং গ্লোকোমা রুগী দেখি ফ্রি, গ্লোকোমা স্ক্রিন টেস্ট ফ্রি, এবং উপদেশ দেই ফ্রি। কি উপদেশ দেই? এই যে আমরা এই যে প্রোগ্রামটা করি, এই প্রোগ্রামে আমাদের একটা শপথ থাকে, একটা শপথ বাক্য থাকে। যেমন এক সময় থাকে গো গ্রিন, ফাইট ফর সাইট, এরকম একটা স্লোগান থাকে আমাদের। সেই স্লোগানের উপর ভিত্তি করে আমরা রেডিও, টেলিভিশন, পেপার সব জায়গায় প্রোগ্রাম করি এবং সুন্দর করে আমরা বুঝিয়ে দেই যে এই গ্লোকোমা 7 দিন ধরে কিন্তু করি। তো দেখেন এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। তো দেখেন আরেকটা আন্তর্জাতিক সংগঠন আছে, সেটা হলো APGS বলি আমরা, এশিয়া প্যাসিফিক। এখানে আমরা অ্যাট পার, এটা আন্তর্জাতিক। অ্যাট পার কেন? আমাদের সোসাইটির যে বিগত প্রেসিডেন্ট যে নজরুল ইসলাম, যিনি এখন এখানে কথা বলতেছেন, ইনি তো সোজা লোক না, ইনি তো আন্তর্জাতিক মানের ডাক্তার, ও আবার ওখানকার ইসি কমিটিতে আছে। তাহলে কি দাঁড়ালো, আমাদের গ্লোকোমা কিন্তু বিদেশি আন্তর্জাতিক মানের গ্লোকোমার সমান্তরাল। আরে ভাই, আমি তো প্রায় আমার সারা জীবনে তো হোয়াইট ম্যানের সাথে কাজ করে আসলাম ইউরোপে, তা আমি তো বুঝি ওই বিগ মাউথ, কিন্তু আমাদের চিকিৎসা আর ওদের চিকিৎসা কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। And I've been in East Europe and West Europe for a long time. তো ওদের চিকিৎসা এবং আমাদের চিকিৎসা, মান্নাফের যা হাত, নজরুলের যা হাত, এরকম ডাক্তার তো আমি ওদের খুব কম দেখছি, বিশ্বাস করেন। এখন দেখেন আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা গ্লোকোমা সোসাইটির থেকে এমন একটা উদ্যোগ নিয়েছি যেটা বাংলাদেশ সরকারের উচিত, কিন্তু এত বড় উদ্যোগ, যে উদ্যোগ নিতে অন্যান্য সোসাইটি ভয় পাবে। আমি কেউ রাগ করবেন না, কেন? এত ব্যয়বহুল এবং এত কষ্টকর, তার নাম হলো গ্লোকোমা সার্ভে হোল বাংলাদেশে। এই যে প্রোগ্রামটা আমরা নিয়েছি, এই প্রোগ্রামটা সাকসেসফুল হওয়া কত কঠিন, কিন্তু আমি নিশ্চিত হবে। কেন আমি নিশ্চিত হবে? তার কারণ আমাদের দেশের সেরা ডাক্তারদের মধ্যে, সেরা গ্লোকোমা স্পেশালিস্টদের মধ্যে যে আছে, যেমন প্রফেসর শেখ এম এ মান্নাফ, সে হচ্ছে এর পুরোধা এবং সেরা কর্তব্য পরায়ণ, এবং এখনকার সোসাইটির সভাপতি প্রফেসর মিজানুর রহমান আছে তার সাথে, এবং আমাদের দেশের সেরা পরিকল্পনাবিদ এবং সেরা সেবা অনুরাগী, এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যিনি কমিউনিটি অর্থোলজি, যারা এই সার্ভে করে, যেমন আমি সার্ভেটা বুঝি, আমি এই কাজই করি, এর যে প্রফেসর শফিক আছে এর সাথে। সুতরাং এর পিছনে নজরুল আছে, আমরা আছি, এবং যুবকদের মধ্যে ডক্টর বিপুল এবং আরো অন্যান্য আছে, আমরা সবাই আছি। তাই আপনারা দোয়া করবেন যে আমরা যেন সোসাইটির থেকে এটা সাকসেসফুল হতে পারি, এবং তা দিয়ে দেখবেন যে এটা বাংলাদেশ ও জাতি উপকৃত হবে। এটাই আমাদের সোসাইটির কাজ। আমি সংক্ষেপে বললাম, বেশি তো আরো অনেক বলা যায়, কিন্তু সময় সংক্ষেপ। আর ওনারা বলবেন, এই আমাদের গ্লোকোমা সোসাইটির কর্ম সম্বন্ধে এটুকুনি বললাম। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন একটু চলে যাব প্রফেসর জালাল আহমেদ স্যারের কাছে। স্যার, আমরা জানি যে আপনিও একটি বড় পজিশনে ছিলেন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আপনি পরিচালক ছিলেন। সরকারিভাবে গ্লুকোমা সচেতনতার জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আজকে তো আমাদের দর্শকদেরকে বলবেন, কেননা আমাদের দর্শকদের অনেকেরই কিন্তু এই বিষয়টা অজানাই রয়ে যায় যে গভর্নমেন্ট থেকেও গ্লুকোমার জন্য কিন্তু অনেক কিছু করা হয়ে থাকে, যেটা হয়তোবা তাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না বা তারা হয়তোবা জানে না। তো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। আসলে আপনি ঠিকই বলেছেন যে সরকারিভাবে কি করা হয়। আমি অবশ্য বেশ কয়েক বছর আগেই পরিচালক হিসেবে ওখান থেকে অবসর নিয়ে আবার এখন জাতীয় মানে বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউটে আছি, কিন্তু আমি জানি, আমার সময়ও জানি, এবং এখন বর্তমান অবস্থাটাও আমি বেশ কিছু জানি। এবং একটা চিকিৎসা, একটা দেশের চিকিৎসা শুধু সরকারি দিয়েও করা কঠিন এবং শুধু বেসরকারি দিয়েও করা কঠিন। এবং সেই একই থিওরিতে যদি বলেন, তাহলে আমাদের দেশে আমরা ভালো অবস্থানে আছি। সরকারও চেষ্টা করছেন সরকারের সাধ্য মতো, এবং সরকারি প্রতিষ্ঠানেও গ্লুকোমার চিকিৎসা আছে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোও, আমি আমাদের বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউটে
এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো গ্লুকোমার সব ব্যবস্থা আছে। আপনি যেহেতু আমাকে সরকারি জিজ্ঞেস করতে বলছেন, আমি 2 দিন আগে এটা খোঁজও নিয়েছি যে আপডেট আমার সময় যা ছিল, তারপরে এখন আপডেট আমাদের বাংলাদেশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা, এটা সরকারি বাংলাদেশের একটা অ্যাপেক্স আই ইনস্টিটিউট এবং সরকারি এটা, এবং এখানে সব ডিপার্টমেন্টই আছে। বিশেষ করে আপনি গ্লুকোমা বলেন, গ্লুকোমা ডিপার্টমেন্টের একটা ডেডিকেটেড গ্লুকোমা ডিপার্টমেন্ট আছে। গ্লুকোমার প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট সব পোস্ট আছে, এবং গ্লুকোমার সব আধুনিক যন্ত্রপাতি এখানে আছে। গ্লুকোমা রোগীদের এখানে নিয়মিত সেবা দেওয়া হয়। এবং একটা আমাদের জনসাধারণের জন্য আমি জানাবো, যেটা আমাদের প্রফেসর হাসান শহীদ সাহেব বললেন যে গরিব মানুষ কোথায় যাবে। আমরা এখন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, আমরা বছরে একবার গ্লুকোমা সপ্তাহ পালন করি, সেখানে স্ক্রিনিংটা ফ্রি করি, কিছু রোগী ফ্রিও দেখি, বেশ কিছু রোগী সচেতনতা করি, কিন্তু তাদের চিকিৎসার জন্য অনেক সময় গ্লুকোমার চিকিৎসাটা আমি বলবো যে ব্যয়বহুল, এবং সারা জীবন ওষুধ দিতে হবে, নইলে ফলো আপে থাকতে হবে। অপারেশনের পরেও অপারেশন করেই শেষ হয়ে গেল না, ওষুধ একবার দিয়েই শেষ হয়ে গেল না, লেজার একবার করেই শেষ হয়ে গেল না। তো এই ফলো আপের জন্য, তো এই পথ দিয়ে, এই দিক দিয়ে আমি বলবো যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এখানে প্রচুর রুগী হয় ওখানে, এবং ওখানে ভালোভাবেই রুগী দেখা হয়। আমার সময় দেখা হয়তো, এখনো আমি খোঁজ নিচ্ছি যে এখানে ভালোভাবে রুগী দেখা হয়। এবং যারা বেসরকারি সংস্থান করতে পারেন না, অর্থের অথবা অন্য ব্যাপারে পারেন না, তারা ওখানে গেলেও তাদের সেবা হবে, হবে না এমন কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আর কিছু প্রোগ্রাম আছে, যেমন চিকিৎসার ব্যাপারে তো যা যা চিকিৎসা আমাদের পূর্ববর্তী বিশেষজ্ঞরা বললেন, এই সব চিকিৎসাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে। আর গত বছরই তারা লেটেস্ট একটা সার্ভে করছে, বা আমি ন্যাশনাল আই কেয়ার যেটা, ওটারও আমিও লাইন ডাইরেক্টর ছিলাম, এখন প্রফেসর মোস্তফা সাহেব লাইন ডাইরেক্টর। তো এখন ওইটাতে সার্ভে হয়, যেমন গত বছর 2020-এ লেটেস্ট ব্লাইন্ডেড সার্ভে ইন বাংলাদেশ, ওইটা এখনো পাবলিশ হয়নি, তো পাবলিশ হবে। এই একটা হচ্ছে। আরেকটা গ্লুকোমার ব্যাপারে আরেকটা ন্যাশনাল আই কেয়ারের প্রোগ্রাম আছে, যে কমিউনিটি ভিশন কেয়ার সেন্টার। কমিউনিটি ভিশন কেয়ার সেন্টার সারা দেশের প্রতিটা উপজেলায় করা হচ্ছে। এখন প্রায় 90টার মতো করা হয়ে গেছে। এখানে সাধারণ রোগীদের ইউনিয়ন পর্যায়ে সেন্টার আছে, এই সেন্টারে স্টাফ থাকে এবং যথেষ্ট ভালো যন্ত্রপাতি থাকে। এই যন্ত্রপাতি এখানে স্ক্রিনিং করা হয়, এবং বিশেষ করে অন্যান্য প্রাইমারি আই কেয়ারের সাথে গ্লুকোমা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং তারা যোগ করছে। এই দুইটা খুবই সুন্দর প্রোগ্রাম। যেমন আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞানের পরে আরেকটা সরকারি হাসপাতাল গোপালগঞ্জে বর্তমানে আছে, শেখ ফজিলুদ্দিন মুসিব আই ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টার। তো এখানে কিন্তু এর আশপাশ দিয়ে 20টা সেন্টার তারা, এটা অ্যাপেক্স সেন্টার হিসেবে দেখে, 20টা ভিশন কেয়ার সেন্টার আছে। তো সারা দেশে তাদের একদম প্রোগ্রাম আছে বিভিন্ন। আর এখন এই কোভিডের সময়ে যদিও অত লোক সমাগম করে করা হয় না, তবুও 2-3 মাস পর পর 3-4টা মেডিকেল কলেজে আই ডিপার্টমেন্টে তারা এই কমিউনিটি মানে ভিশন কেয়ার, বিশেষ করে গ্লুকোমা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির সার্ভে, মানে পেশেন্টের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা করছে, যে নর্মাল যে রোগীগুলো আসে বেশ কিছুদিন যাবত তারা সেই রোগীগুলো স্ক্রিনিং করে। গ্লুকোমা রোগীগুলোর জন্য ব্যবস্থা আছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য ব্যবস্থা আছে। 2-3 মাস পর পর তারা 3-4টা মেডিকেল কলেজে করছে। আর এই সারা দেশের মধ্যে তাদের প্রত্যেকটা উপজেলায় অনেকগুলো ভিশন কেয়ার সেন্টার করার, কমিউনিটি ভিশন কেয়ার সেন্টার করার প্রোগ্রাম আছে, এবং এটা চলছে। তো আমি বলবো যে এই দিক দিয়ে সরকারি বেসরকারি বিশেষ করে সব চিকিৎসক এবং গ্লুকোমা সচেতন যে সমাজ, শুধু চিকিৎসক না, চিকিৎসা কর্মী এবং এই যে আপনারা যারা মিডিয়ার সাথে আছেন, সবাই মিলে যদি আমরা জনগণকে সচেতনতার ভূমিকা পালন করি, তাহলে নিশ্চয়ই আমি আশা করব যে আমাদের সমাজ থেকে এই গ্লুকোমার অন্ধত্ব রোগ নির্ণয় করা, রোগ দূরীকরণ এবং অন্ধত্ব নিবারণ, এই সব কাজই সফলভাবে করা সম্ভব হবে। তবে দরকার আমাদের সবার সচেতনতা এবং সবার একাগ্রতা, সবার এই কাজে অংশগ্রহণ। এই জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, একদম তাই ঠিক বলছিলেন, আমাদের সবাইকেই সচেতন হতে হবে। এবং দর্শক, আপনারা জানেন এই গ্লুকোমা আড্ডার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন বিষয় যেহেতু আপনাদেরকে জানাচ্ছি, তার মধ্যে কিন্তু একটি অংশ থাকছে গ্লুকোমা অ্যাওয়ারনেস। সো এই সচেতনতামূলক যে কথাগুলো সব সময় প্রতিনিয়ত আমাদের সামনে যে চিকিৎসকরা আছেন তারা বলছেন আপনাদের উদ্দেশ্যে, সেগুলো একটু মেনে চলবেন, যাতে করে আপনাকে সে অন্ধত্বের মধ্যে দিয়ে পার হতে না হয়। আমার এর পরের প্রশ্নটি আমি করছি প্রফেসর নজরুল স্যারের কাছে। স্যার, আপনি এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির একজন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, যেটা আমরা শুনছিলাম হাসান শহীদ স্যার বলছিলেন যে আপনি ইন্টারন্যাশনালি খ্যাতনামা একজন ডক্টর। তো সেই ক্ষেত্রে স্যার এবং পাবলিক রিলেশনস
কমিটির চেয়ারম্যান হিসেবে সেখানে আপনার গ্লুকোমা সচেতন করবার জন্য কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন? ধন্যবাদ ডক্টর নাইমা। আপনার প্রশ্নের আগে আমি ধন্যবাদ দিব প্রফেসর জালাল আহমেদ স্যারকে, এই জন্য যে উনি সুন্দর করে সরকারি যে সুবিধাগুলো উনি সুন্দর করে বলেছেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে। প্রফেসর হাসান শহীদ বলেছেন গ্লুকোমা সোসাইটির সার্ভে সহ সমস্ত পরিকল্পনা কর্মসূচির কথা। এবং আমি এটুকু দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে গ্লুকোমা রোগী ইভেন গরিব রোগীদের জন্যও কিন্তু সকল চিকিৎসা আছে। এই যে উনি যেটা বললেন, প্রফেসর জালাল আহমেদ যেটা বললেন যে সরকারি হাসপাতালে সকল প্রকার ইনভেস্টিগেশন হয়, সকল প্রকার চিকিৎসা হয় এবং অলমোস্ট বিনামূল্যে হয়। এই মেসেজটা কিন্তু আসলে বারবার আমরা দিতে চাই, যাতে করে আমাদের মানুষ বলতে না পারেন যে আমি টাকার অভাবে গ্লুকোমা চিকিৎসা হয় নাই। সব জায়গায় 10 টাকার টিকিট, 10 টাকার টিকিটেই হয়, 10 টাকা টিকিট, রাইট। এই কথাটা আমি বলতে চাই। তো আমরা আশা করি একটা সুন্দর একটা মানে মেসেজ আমরা পেয়েছি প্রফেসর জালালের কাছ থেকে যে সরকারিভাবে কি কি সুবিধা আমাদের দেশে আছে, সরকার কি করছেন। আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনার উত্তরে যদি বলি, সেটা হলো আসলে সারা বিশ্বব্যাপী প্রফেসর হাসান শহীদ বলেছেন যে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি যেমন আছে, এর উপরে অনেকগুলো দেশ, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় 35টা দেশ মিলে একটি সোসাইটি আছে, এটাকে বলা হয় এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটি। তার উপরে গেলে আছে ওয়ার্ল্ড গ্লুকোমা সোসাইটি, সারা বিশ্বের অনেকগুলো দেশ একসাথে মিলে একটা ওয়ার্ল্ড গ্লুকোমা সোসাইটি। অ্যাকচুয়ালি আমরা ফলো করি আমরা ওয়ার্ল্ড গ্লুকোমা সোসাইটিকে। আমরা বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি বলেন, গ্লুকোমা সোসাইটি ইন্ডিয়া আছে, গ্লুকোমা সোসাইটি থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, এরা সবাই কিন্তু আবার দেখা যায় যে ওই ওয়ার্ল্ড গ্লুকোমা সোসাইটির অ্যাফিলিয়েটেড মেম্বার। আবার আমরা সবাই মিলে যখন একটা সোসাইটি করলাম, তার নাম হলো এপিজিএস, এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটি। এই সোসাইটি কিন্তু আবার ওয়ার্ল্ড গ্লুকোমা সোসাইটির অ্যাফিলিয়েটেড মেম্বার। তো ঘুরে ফিরে যেটা দাঁড়াচ্ছে, সারা বিশ্বব্যাপী কিন্তু আমরা যেখানেই থাকি না কেন, দেশের সোসাইটি বলেন, ইন্টারন্যাশনাল বলেন, ওয়ার্ল্ড বলেন, কাজ করতে একটাই। আসলে আজকের যে প্রোগ্রাম আমাদের, টু ইনক্রিজ দি অ্যাওয়ারনেস, গ্লুকোমা সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য আসলে সবাই কাজ করেন। এখন কামিং টু এপিজিএস, এপিজিএস যেটা করেন, এটা দুটো বিষয় করেন। একটা হলো এডুকেশন ফর দি ডক্টরস অ্যান্ড গ্লুকোমা স্পেশালিস্ট, আর একটা হলো অ্যাওয়ারনেস ফর জেনারেল পিপল। এই দুটো কাজ। এখন যখন আমরা বলি যে মানে এডুকেশনটা বাড়ানোর কি করেন, ওনারা যেটা করেন, যেমন আমাদের বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি কনফারেন্স হলো, আমরা এপিজিএস থেকে 6 জন বিজ্ঞ প্যানেলিস্ট নিয়ে আসলাম। তারা আমাদের এখানে কথা বললেন, তারা আমাদেরকে শেখালেন, ট্রেনিং দিলেন। এই যে এডুকেশনটা হলো, এ থেকে আমরা উপকৃত হলাম, আমরা আমাদের রোগীদের সেবা দিতে পারলাম। সিমিলারলি আমিও অনেকবার অনেক দেশে গিয়েছি, এইভাবে সেখানে গিয়ে প্রেজেন্টেশন করেছি, হয়তো আমাদের অভিজ্ঞতা তাদেরকে আমরা শেয়ার করেছি, কোলাবোরেট করেছি, কোঅপারেট করেছি। এইভাবে আসলে এডুকেশনের মাধ্যমে কাজ করা হয়। এপিজিএস একটা সুন্দর একটা রিচ ওয়েবসাইট আছে, যেখানে গেলে গ্লুকোমার এমন কোনো জিনিস নেই, ওষুধ থেকে শুরু করে সার্জারি, টেকনিক, মিনিমাল ইনভেসিভ সবকিছু সেখানে আছে, আমরা শিখতে পারি। দ্বিতীয় কাজ হলো অ্যাওয়ারনেস বাড়ানো। আমাদের এই অঞ্চলে যত দেশ আছে, সব দেশে যাতে কিভাবে গ্লুকোমা অ্যাওয়ারনেস বাড়িয়ে এই গ্লুকোমা প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস করা যায়, সেই চেষ্টাই করা হয়। যেমন ধরুন, এবছর ছিল করোনাকালীন সময়ে, কোভিড-19 আমরা কোথাও যেতে পারছে না, কেউ আসতে পারছে না। হোয়াট উই ডিড, আমরা এই 35টা দেশের প্রায় 50 জন প্রত্যেক দেশের প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে একটা ভার্চুয়াল মিটিং করেছি, প্রেসিডেন্ট সামিট করেছি। আমরা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাকে তো দেখাবো। তো সেই সামিটে বসে আমরা কি করেছি, আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন। সেই সামিটে কথা হয়েছে কোন দেশে কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে, কোন দেশে কি ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। একজনের কাছ থেকে আরেকজন আমরা শিখেছি, ওনার কাছ থেকে আমি আমার কাছে শিখেছি। শিখে আমরা সেই কর্মসূচিগুলো আমাদের দেশেও কিন্তু আমরা করার চেষ্টা করছি। উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো টু জেনারেল পপুলেশন, সাধারণ মানুষ জানে আজকে আমরা কেন এত গুরুত্ব দিয়ে আজকের অনুষ্ঠানে একটাই কথা বলছি, সচেতনতা বাড়ানো। কেন? কারণ আমরা মনে করি সচেতনতা বাড়লেই একজন মানুষ ডক্টরের কাছে যাবেন, চিকিৎসা নিবেন, সারা জীবন ভালো থাকবেন। সুতরাং প্রাইমারি প্রিভেনশন যদি আমি বলি, তাহলে বলবো অ্যাওয়ারনেস। সেজন্য তো এপিজিএস কিছু না, এই কয়েকটা কাজই একসাথে করে। এটা একটা বডি যেটা 35টা দেশের সমন্বয় হয়েছে। তো ফরচুনেটলি আই এম অলসো দেয়ার। আপনি যেটা বললেন যে আমি পাবলিকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে এই যে বছরের যে ওয়ার্ল্ড গ্লুকোমা উইক যেটা হলো ভার্চুয়ালি আমরা উদ্বোধন করলাম, সেটা আমার সুযোগ হয়েছিল উদ্বোধন করার। এইটুকু আর কি, আমরা সেখানে আছি, কাজকর্ম করে যাচ্ছি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেগুলো জানানোর জন্য। আমাদের কাছে কিন্তু কিছু প্রশ্ন চলে এসেছে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটি করছি ডক্টর নিলয় স্যারের কাছে। স্যার আপনার কাছে জানতে চাইছি, আমাদেরকে মোহাম্মদ সাদিক লিখেছেন যে ওনার বয়স 19 বছর, ওনার আপার লিডে ক্যালাজিয়ন সার্জারি করা হয়েছিল। সার্জারির পরও কিছুটা ফোলা ভাব এখনো রয়ে গিয়েছে, 3 মাস হয়ে গিয়েছে, কোনো কিছুতেই কমছে না। তো এটা কি কোনো সমস্যা কিনা, বা এটার জন্য কি ওনাকে আবারও ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিনা? আচ্ছা, ক্যালাজিয়ানটা হচ্ছে চোখের কিছু গ্ল্যান্ড, পাতায় কিছু গ্ল্যান্ড থাকে, যেটাকে মেরুমেন গ্ল্যান্ড বলে। তো সেখানকার সিক্রেশন গুলো জমে গিয়ে ইনফেকশন হতে পারে। আর বেশিরভাগ সময় পরের দিকে যেটা হয়, এগুলো জমে যায়, জমে গিয়ে একটা ফোলা মতো তৈরি হয়। তো ওখানে গ্ল্যান্ড তো এখনই অনেকগুলো গ্ল্যান্ড আছে, প্রায় 80টার মতো গ্ল্যান্ড আছে এক একটা পাতাতে প্রায়। তো এমন হতে পারে যে হয়তো ওনার একটা গ্ল্যান্ডের যেখানে ইয়ে করা হয়েছিল, অপারেশন করা হয়েছিল, তো তার পাশে একটা গ্ল্যান্ডে হয়তো আবার হয়েছে। তো অনেক সময় হয় যে হয়তো অপারেশন করা হলো, পুরো যে মেটেরিয়ালটা ভেতরে জমা ছিল সেটা পুরো বার করা গেল না, সেক্ষেত্রেও হতে পারে। তো আমার মনে হয় যে এটা মানে আবার দেখিয়ে ওটা ডায়াগনোসিস ঠিক মতো করে দেখা যায় যে আবার ওখানে একটা খোলা হয়েছে, এটা করা উচিত। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, যদি এরকম রিকারেন্টলি হয়, রিকারেন্ট ক্যালোজিয়ানের একটা বড় কারণ কিন্তু চোখের আনহেলদি কন্ডিশন এবং রিফ্র্যাক্টিভ এরর, মানে আবার পাওয়ার ঠিক মতো দেখানো এবং চোখ যাতে ঠিকঠাক মানে হেলদি থাকে সেটা খেয়াল রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা খেয়াল রাখতে হবে। জি, জি ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের পরের প্রশ্নটি করছি প্রফেসর হাসান শহীদ স্যারের কাছে। স্যার আমাদেরকে পাটোয়ারি মনি লিখেছেন যে ওনার বয়স 28 বছর, মাঝে মাঝে প্রচুর মাথা ব্যথা হয়, সাথে বমি ভাব হয়। তো তখন চশমা পরলে মাথা ব্যথাটা কম হয়। তো কি করলে এই ধরনের মাথা ব্যথা, যেটা চোখে চশমা না পরলে ওনার হচ্ছে, সেটা থেকে তিনি মুক্তি পেতে পারবে, এবং সব সময় কি তাকে চশমা পরতে হবে কিনা এই জন্য? ওনার চিকিৎসা তো উনিই বললেন যে চশমা পরলে মাথা ব্যথা থাকে না। তা আমার উত্তর হচ্ছে চশমা পরবেন। দেখুন দেখুন যিনি প্রশ্ন করেন শোনেন, আমরা যখন একটা জিনিস দেখি কি করি, আমরা তাকাই। তাকালে চোখ চোখ যদি ঠিক মতো পাওয়ার না থাকে আমরা জোর দিয়ে দেখি, তাই না? এরকম জোর দিয়ে দেখি। তখন জোর দিয়ে দেখলে কতক্ষণ জোর দিয়ে দেখবেন, এখানে টান লাগে, আপনার মাথা ব্যথা হয়ে যায়। আপনি চশমা পরেন, মাথা ব্যথা থাকবে না। তো সুতরাং এর চিকিৎসা হলো চশমা। এটা অন্য কোনো মাথা ব্যথার জন্য না, কারণ আপনার চিকিৎসাটা আপনি বলে দিলেন যে চশমা পরলেই চলে যায়। হ্যাঁ, অনেক সময় চশমা পরলেও যদি মাথা ব্যথা না যায়, বমি বমি ভাব হয়, তার চিকিৎসা আছে, সেটা আপনার স্থানীয় ডাক্তারকে দেখাবেন। কিন্তু আমি বলে দিচ্ছি, বমি বমি ভাব হয়, বমি হয় কিনা, যদি হয়, চোখটা যদি বেঁকে যাওয়ার মতো ইয়ে হয়, আপনি এটাকে লাইটলি নেবেন না, এটা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যা করার সেটা করবে। কি রকম যে মাথা ব্যথাটা এই বয়সে এমনি স্বাভাবিকই হয়, কিন্তু দেখা গেল কি যে 100টার মধ্যে একটা হয়তো মাথার মধ্যে কিছু আছে, সেখানে সিটি টিটি করতে হয়। কিন্তু আপনার যে প্রবলেম, আপনি সবসময় চশমা পরবেন, ভালো থাকবেন, এটাই আমার উপদেশ। ধন্যবাদ স্যার। এর পরের প্রশ্নটি করছি প্রফেসর জালাল স্যারের কাছে। স্যার আমাদেরকে মারিয়া রহমান লিখেছেন যে ওনার বয়স 24 বছর, এবং ওনার চোখে প্রচন্ড চুলকানি হয় এবং চোখের ভেতরটা ফুলে উঠে লাল হয়ে যায় প্রায় সময়ই। এমন এই সমস্যাটা যদি দীর্ঘ সময় থাকে স্যার, বা ফোলা ভাবটা যদি থাকে, সেই ক্ষেত্রে ওনার কি করণীয়, বা এটার জন্য কি ধরনের সমস্যা ওনার হতে পারে? আসসালামু আলাইকুম মারিয়া রহমান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার চোখে চুলকানি হয়, যে চুলকানির অনেক কারণ আছে, আর চোখের ভিতর ফুলে যায়, লাল হয়, এটা অনেক কারণ আছে। এটা এমনি না দেখে বলা অতটা ঠিক না, কিন্তু অনেক কারণের মধ্যে একটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এক ধরনের আছে, সেটা বিভিন্ন ধরনের অ্যালার্জেন থেকে হয়। এগুলা হলে এরকম চোখ চুলকাতে পারে, চোখ লাল হয়, চোখ অনেক সময় ফুলে যায়। তবে এখানে সতর্কতা যে আপনার আপনার কোনটা, সেটার জন্য আপনার নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞ দেখানো দরকার। তবে আমি এই অ্যালার্জি জাতীয় চুলকানির সম্বন্ধে যেহেতু একটা কথা আসলো, সেই সম্বন্ধে বলি যে অ্যালার্জি জাতীয় চুলকানি হলে এর
এক নম্বর হলো যে অ্যালার্জেন প্রোফাইলেক্সিস, মানে যে অ্যালার্জেনতে হয় সেটা অ্যাভয়েড করা। কারো চিংড়ি মাছে হয়, কারো গরুর গোশে হয়, কারো ফুলের রেণুতে হয়, কারো ধুলাবালির মধ্যে গেলে হয়। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারলে এক নাম্বার। দুই হলো যে কিছু ওষুধ আছে অ্যান্টি অ্যালার্জেন, চোখের অ্যান্টি অ্যালার্জেন ওষুধ আছে সেগুলা, এর সাথে সাথে কিছু সিস্টেমিক অ্যান্টি অ্যালার্জেন। কিন্তু এর একটা ক্ষতিকর দিক হলো যে কিছু ওষুধ আছে যে স্টিরয়েড জাতীয় ওষুধ, সেই স্টিরয়েড জাতীয় ওষুধ অনেক সময় একবার হয়তো কোথাও গিয়ে কয়েকজন চিকিৎসকের মধ্যে একজনকে স্টিরয়েড দিয়ে দিল, আর স্টিরয়েড দেওয়াতে চোখটা খুব তাড়াতাড়ি চুলকানি কমে গেল। আর তারপরে আমাদের দেশে এবং অন্য দেশে জানি না, আমাদের দেশে যেটা আছে যে অনেকে করে কি একবার ওষুধ নিয়ে বারবার ওই ওষুধটাই যেহেতু একবার চুলকানিতে কমে গেল, আর এই অ্যালার্জি জাতীয় চুলকানি সিজনাল যেটা বারবার হইতে থাকে, আর করে কি প্রতিবার ওই আগের স্টেরয়েডটা চিকিৎসকের পরামর্শ না নিয়েই দিয়ে দেন, অথবা এক চিকিৎসক বদল করে হঠাৎ করে নতুন চিকিৎসকের কাছে যায়, উনি হয়তো বা ব্যস্ততার কারণে বা কোনো ইতিহাস না নিয়েই ওনাকে আরেকটা স্টেরয়েড দিয়ে দেন, আবার আরেকজন। এই যে স্টেরয়েড ওষুধ দিয়ে চুলকানো থামানো, লাল থামানো, ফুলা থামানো, এর জন্য আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যারা স্টেরয়েড রেসপন্ডার বলে, তাদের স্টেরয়েড ওষুধ দিলে সাইড এফেক্ট হয়। সাইড এফেক্ট হলে আজকে যে আমাদের আলোচনার বিষয় গ্লুকোমা, এই গ্লুকোমা হয়, চোখের প্রেসার বাড়ে, চোখের নার্ভ নষ্ট হয়, আস্তে আস্তে অন্ধ হয়। এবং আমি নিজেও আমি জীবনে অনেক দেখছি, এবং ইয়ং বয়সের ছেলে মেয়েদেরই এটা বেশি। এবং এই আজকেও আমি একটা পেশেন্ট দেখছি, তার এরকম স্টেরয়েড ইনডিউস গ্লুকোমা হয়ে, তার বয়স হলো ধরেন 30, একটা বাচ্চা আছে, তো তার এরকম নার্ভ অনেক ড্যামেজ হয়ে গেছে, 80% প্রায় তার নার্ভ ড্যামেজ আছে এরকম স্টেরয়েড ইনডিউস গ্লুকোমা। তো আমার একটা পরামর্শ আপনার, যে আপনি চক্ষু চিকিৎসকের দিয়ে পরীক্ষা করাবেন, এবং অ্যালার্জিক হলে যদি আপনি স্টেরয়েড রেসপন্ডার হন, বা যারাই স্টেরয়েড রেসপন্ডার তারা অবশ্যই স্টেরয়েড নিজে নিজে দেওয়া যাবে না। আর চিকিৎসকের কাছে গিয়ে প্রথমে বলতে হবে হিস্ট্রি, যে আমি এটা স্টেরয়েড দিছি এবং স্টেরয়েড দিয়ে আমার ভালো হয়েছিল আগে, এই কথাটা বললে ভালো হবে, যে তাহলে আমরা স্টেরয়েড জনিত গ্লুকোমার থেকে আমরা রেহাই পেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। এরপর আর প্রশ্নটি মারুফ হোসেন করেছেন, প্রশ্নটি করেছেন প্রফেসর নজরুল স্যারের কাছে। স্যার উনি বলেছেন যে ওনার একজন রিলেটিভ ডায়াবেটিস জনিত কারণে চোখে রক্তক্ষরণের জন্য অ্যাভাস্টিন নামক ইনজেকশন নিয়ে থাকেন প্রতি মাসে। বর্তমানে পরিস্থিতিতে লকডাউন থাকায় তিনি ইনজেকশনটি আর নিতে পারছেন না। এমন অবস্থায় ওনার সুস্থ থাকার জন্য কি করণীয়, বা এছাড়া কি আলাদা কোনো পরামর্শ আছে কিনা স্যার ওনার জন্য? অনেক ধন্যবাদ মিস্টার মারুফ হোসেন আপনাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। সেটা হলো যে ডায়াবেটিসের কারণে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়েছে এবং সেখানে ডাক্তার সাহেব চোখের অ্যাভাস্টিন ইনজেকশনটা দিয়েছেন। আনফর্চুনেটলি ডায়াবেটিস যদি মানে কন্ট্রোল না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকদিন পরে চোখে রক্তক্ষরণ হয়। আমরা তাকে বলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং সেখান থেকে কি হয়, সেখান থেকে আজকে যে আমাদের আলোচনা, এই রক্তক্ষরণ যেটা হয়, এই রক্ত কিন্তু আশেপাশে ছড়িয়ে যায় এবং অ্যাঙ্গেল, যেটা আমাদের ডক্টর নিলয় মজুমদারও বলেছিলেন, অ্যাঙ্গেলে চলে যায় এবং নিওভাস্কুলার গ্লুকোমা বলে একটা গ্লুকোমা হয়, এবং আলটিমেটলি এই যে আজকের আলোচনা, গ্লুকোমা হয়ে চোখটা অন্ধ হয়ে যেতে পারে। তাহলে এই রক্তক্ষরণ যাতে ভালো করা যায়, তার জন্য আমাদের চিকিৎসকরা যেটা করেন, রেটিনা বিশেষজ্ঞ যেটা করেন, সেটা হলো ইনজেকশন অ্যাভাস্টিন বা অ্যান্টিভিজিএফ, ওই জাতীয় ইনজেকশন দেওয়া হয়। অ্যাভাস্টিন আছে, লিউসেন্ডিজ আছে, আইলিয়া আছে, বিভিন্ন নামে আছে। তো যাই হোক, এই অ্যাভাস্টিন ইনজেকশন দিলে কি হয়, ওই অ্যান্টিভিজিএফটা এগেনস্টে, মানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এগেনস্টে কাজ করে নতুন করে রক্তক্ষরণের সম্ভাবনা কমে যায়। এবং যদি এই পেশেন্টকে লেজার করে দেওয়া যায়, তাহলে ওনার আর নতুন করে রক্তক্ষরণ হয়ে এই সমস্যাটা হবে না এবং ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন মারুফ সাহেব, যে উনি এই লকডাউনের জন্য আসতে পারছেন না, ইনজেকশন দিতে পারছেন না, তাতে যদি ওনার ভেতরের ব্লিডিংটা বেড়ে যায় তাহলে ওনার ক্ষতি হবে। আমি আপনাকে বলবো যে আমিও কিন্তু এই ইনজেকশনটা দিই, আমিও লেজার করি ডায়াবেটিক রোগীদের জন্য। আমরা কিন্তু আজকে আমি ইনজেকশন দিয়েছি। অর্থাৎ লকডাউনের মধ্যে আপনি যদি লিখে দেন রোগীকে যে আপনার অমুক তারিখে ইনজেকশন চোখে দেওয়ার জন্য আসতে হবে, ইমার্জেন্সি, তাহলে আশা করি আমাদের যারা বাইরে যারা আইন সমাজের ভাই বোন যারা আছেন, তারা কিন্তু পুলিশ বা যারাই থাকুক না কেন, তারা কিন্তু আপনাকে ছেড়ে দিবেন, আপনি হাসপাতালে আসতে পারবেন। হাসপাতালে আসলে আপনার ডক্টর আপনাকে ইনজেকশনটা দিতে পারবেন। আমার মনে হয় সেটা চেষ্টা করাই এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে, কারণ এটা এমন একটা অসুখ যে আপনি যদি এই অ্যাভাস্টিনটাতে দেরি করেন বা লেজারটা করতে দেরি করেন, তাহলে কি হবে, তাহলে আপনার রক্তক্ষরণ বেড়ে যাবে এবং আপনার চোখে আলটিমেটলি দেখা কমে যাবে,
আপনার ভেতরে গ্লুকোমার দিকে টার্ন নিবে, নিউভাস্কুলার গ্লুকোমা হয়ে আলটিমেটলি চোখটা কিন্তু অন্ধর দিকে চলে যেতে পারে, এবং সেই অন্ধ থেকে তো ইরিভার্সিবল, আর ফেরানো যাবে না। সেজন্য আমার সাজেশন, আমার মনে হয় ইমার্জেন্সি মনে করেই তাকে যেখানে উনি ইঞ্জেকশন দিচ্ছিলেন সেখানে নিয়ে ইঞ্জেকশনটা দেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে ওনার প্রশ্ন সমাধানটি করে দেবার জন্য। তো আমরা এখন আমাদের অনুষ্ঠানের আড্ডা পোর্শনে চলে যাব এবং আমরা শুনবো এক একজনের যে এক্সপেরিয়েন্স গুলো, এবং আমাদের আজকে যে প্রশ্নটি আমরা ডক্টর ঠিক নাইমা, আমি একটু করেছি। এটা করি, জি আমাদেরকে স্যার। একটা ভিডিও দেখাবেন, ওই যে প্রফেসর জি হাসান স্যার। শহীদ যেটা বললেন, যদি থাকে আমরা ভিডিওটা দেখে তারপরে জি আড্ডাতে যেতে স্যার, পারি। আমরা ভিডিওটা, জি অবশ্যই স্যার, আমি অপেক্ষা করছিলাম যে কখন আপনি বলবেন স্যার। হ্যাঁ, তো আমার চলুন মনে হয়, দর্শক কারণ আমরা একটু আমরা ভিডিওটি দেখে নিই। আজকের যে, জি আমি একটু বলি, আজকে যে জি স্যার। অনুষ্ঠানটা হচ্ছে গ্লোকোমা সচেতনতা, তো এখানে প্রফেসর হাসান শহীদ বলেছেন যে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি এবং আমাদের দেশে যারা গ্লোকোমা বিশেষজ্ঞ যারা আছেন, আমরা সবাই কিন্তু নানা রকম কর্মসূচি সারা বছর ধরেই করি। তো তার কয়েকটা এক্সাম্পল হিসেবে একটি ছোট ভিডিও ক্লিপ আমরা দেখাতে পারি। এ বিষয়ে আমি একটু জি থ্যাঙ্কস জানাবো বর্তমানে আমাদের বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির সম্মানিত মহাসচিব ডক্টর সালমা পারভিন এবং সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ, তারা আমাকে কিছু ছবি এবং ভিডিও সরবরাহ করেছিলেন। সেখান থেকে একটু ছোট ভিডিও ক্লিপ আপনাকে পাঠিয়ে যদি আমাদের দর্শকদেরকে দেখান, তাহলে একটা ভালো জি আইডিয়া হবে যে আমরা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি এবং বাংলাদেশের গ্লোকোমা বিশেষজ্ঞ যারা আছেন তারা কি ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি মানুষকে গ্লুকোমা সম্পর্কে জানাবার জন্য। প্লিজ। জি। চলুন দর্শক আমরা দেখে নিই ভিডিওর মাধ্যমে যে স্যাররা আসলে কি কাজগুলো করছে গ্লোকোমা সচেতনতার জন্য। গ্লুকোমাতেও এই প্রাণের নিশান হওয়াতে আশেপাশে কিছু দেখা যায়, শুধু সামনে যায়, তাতে করে রাস্তায় চলার পথে কারোর সাথে কারো গায়ে আঘাত লাগলে ভাববেন সামথিং রং। প্রফেসর নজরুল স্যার যদি একটু আনমিউট করে বলতেন তাহলে মনে হয় সবাই শুনতে ও পেত আচ্ছা, স্যার। ঠিক আছে, এতক্ষণ জি সরি, স্যার। আমি আমি তাহলে প্রথম থেকেই বলি। জি স্যার। আমার মনে হয় প্রথম থেকে একটু দেখাবেন। জি স্যার, দেখাচ্ছি স্যার। আমার মনে হয় প্রথম থেকে আমি, স্যার আবার একটু কষ্ট করে আনমিউট করতে হবে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি এখন কি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা গ্লোকোমা সোসাইটি 2021 সালের যে কর্মসূচি আমরা দেখাচ্ছি এখানে। এটা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির প্রেস কনফারেন্স যেটা হয়েছে এবার। প্রফেসর শরফুদ্দিন আহমেদ, যিনি এখন ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, উনি একটা গ্লোকোমা স্ক্রিনিং উদ্বোধন করলেন এখানে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে দেখছেন এখানে সেমিনার কর্মসূচি হচ্ছে এবছর। বাংলাদেশ আই হসপিটাল, এখানে আমরা প্রফেসর জালাল আহমেদকে দেখতে পাচ্ছি, হাসপাতালের চেয়ারম্যান এমডি ওখানে আছেন এ ধরনের কর্মসূচিতে। হাসপাতালের আরেকটি ব্রাঞ্চ মিরপুর। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একই রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। দিন মোহাম্মদ আই হসপিটালে প্রফেসর দিন মোহাম্মদ, যিনি ফর্মার সেক্রেটারি জেনারেল, ডাইরেক্টর জেনারেল ছিলেন, বারডেমে হয়েছে। ইসলামিয়া ইস্পাহানি আই ইনস্টিটিউট হসপিটালেও একই রকম প্রোগ্রাম এবছর হয়েছে। লায়ন্স আই হসপিটাল ইনস্টিটিউটও সেখানেও প্রোগ্রাম হয়েছে। মুস্তাফিজ গ্লোকোমা রিসার্চ অ্যান্ড আই হসপিটালে হয়েছে। সব জায়গায় মোটামুটি স্ক্রিনিং, বিনামূল্যে রুগী দেখা, র্যালি সবগুলোই আসলে হয়েছে। ডক্টর হারুনা রশিদ করেছেন তার ঢাকা আই কেয়ার সেন্টারে। চিটাগংয়ের শেভরন আই হসপিটালে একই রকম প্রোগ্রাম এবছর হয়েছে। যশোর কমিউনিটি আই হসপিটাল, সেখানকার ডক্টররা লোকালি করেছেন, র্যালি করেছেন, আলোচনা অনুষ্ঠান করেছেন, রুগী দেখেছেন সেখানে। কুমিল্লা আই হসপিটালে একই রকম প্রোগ্রাম হয়েছে। সিলেট আই হসপিটালে হয়েছে। আমাদের সদস্যরা বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এই সপ্তাহ জুড়ে। বিভিন্ন সময় বিভিন্ন ডক্টররা বিভিন্ন টিভিতে গিয়ে প্রোগ্রাম করেছেন। আমাদের খবরের কাগজে প্রবন্ধ ছাপা হয়েছে, রেডিওতে প্রোগ্রাম করা হয়েছে গ্লুকোমা অ্যাওয়ারনেসের ব্যাপারে। এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, ওয়েবিনার হয়েছে এবছর
যেটা গ্লুকোমা বিশেষজ্ঞ, সাংবাদিক, গ্লুকোমা রোগী সবাই মিলে এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন এবং গ্লুকোমার সময় সচেতন হয়েছেন। যেটা আমরা বলছিলাম, এপিজিএস এর এই প্রেসিডেন্ট সামিট অনুষ্ঠানে ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাওয়ারনেস নিয়ে কথা হয়েছিল ভার্চুয়াল এই প্রোগ্রামে, যেখানে ওয়ার্ল্ড গ্লুকোমা উইকও আমরা উদ্বোধন করেছিলাম ভার্চুয়ালি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা দেখি 2020 সালে তখন করোনা ছিল না। আমরা এখানে জাহিদ হাসানকে দেখতে পাচ্ছি, খুবই সেলিব্রিটি একজন নাট্যকার। আমরা অনেক সময় সেলিব্রিটিকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসি, যাতে করে এখানে কণ্ঠশিল্পী মমতাজকে আমরা দেখতে পাচ্ছি, খুবই জনপ্রিয় বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজকে আমরা নিয়ে এসেছিলাম। আমরা প্রফেসর মুদাসসির আলী স্যার এখানে আসেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো সবসময় আমরা চেষ্টা করি যাতে করে আমাদের বিভিন্ন টিভিতে খবর হিসেবে এটা যায়। আমরা দেখো কয়েকটা সংবাদ এখানে দেখি আমরা। বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। শরীফুল ইসলামের রিপোর্ট। গ্লুকোমা চিকিৎসায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। এই উপলক্ষে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে চলছে গ্লুকোমা স্ক্রিনিং প্রোগ্রাম, চোখের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বর্ণাঢ্য র্যালি সহ সচেতনতামূলক নানা আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন গ্লুকোমা রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু নিরাময় সম্ভব নয়। এটা বাংলাদেশ আই হাসপাতালে একটা র্যালি হচ্ছিল গত বছরের। সাধারণত কোনো উপসর্গ ছাড়াই অন্ধত্ব না হয়, অন্ধ না। 8 থেকে 14 মার্চকে গ্লুকোমা সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে। এই অংশ হিসেবে বাংলাদেশ আই হাসপাতালে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে দিবসটি উপলক্ষে র্যালি করেছে বাংলাদেশ আই হাসপাতাল। গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাধারণ রোগীদের বিনামূল্যে স্ক্রিনিং করা হয়। পাশাপাশি যারা বিভিন্ন পরীক্ষা করিয়েছিলেন তাদের 25% ছাড় দিয়েছে হাসপাতালকে। পরে সংক্ষিপ্ত বক্তব্যে হাসপাতালটির গ্লুকোমা ফ্যাকাল্টির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম নজরুল ইসলাম বলেন, আগামী 5 বছরের মধ্যে চোখের গ্লুকোমা রোগে দেশের শতভাগ মানুষকে সচেতনতার লক্ষ্য নিয়ে এই সপ্তাহ পালন করা হচ্ছে। আমরা এখন দেখছি যে অনলাইন টিভি, ফেসবুক, ইউটিউবে কিন্তু অনেক অনুষ্ঠান হচ্ছে, শত শত অনুষ্ঠান হচ্ছে, আমাদের সদস্যরা গ্লুকোমা বিশেষজ্ঞরা করছেন এবং এর মাধ্যমে কিন্তু অনেক সচেতনতা বাড়ছে। ডক্টর নাইমা, আসলে এগুলো ছিল খুব সামান্য বলবো আমি। আসলে সারা দেশব্যাপী আমাদের সমস্ত হাসপাতাল, গ্লুকোমা ডক্টর, ইভেন সাধারণ অন্যান্য গ্লুকোমা ছাড়াও আমাদের অনেক চক্ষু বিশেষজ্ঞ আছেন, যারা তাদের ক্লিনিকে, তাদের হসপিটালে এই সপ্তাহব্যাপী সারা সবসময় কিন্তু গ্লুকোমা সচেতনতামূলক প্রোগ্রাম নিচ্ছেন। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে যাতে করে বাংলাদেশের মানুষ গ্লুকোমা বিষয়ে অ্যাওয়ারনেস হয়, সচেতন হন এবং সঠিক সময়ে ডায়াগনোসিসটা হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে এই গ্লুকোমা জনিত প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস করা যায়। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আমরা অবশ্যই দোয়া করব যাতে গ্লুকোমা অ্যাওয়ারনেস নিয়ে আপনারা যেভাবে কাজ করছেন পেশেন্টরাও যাতে ঠিক সেভাবেই মেনে নিতে পারে এবং তারাও যেন অনেকটাই সচেতন হয়। তো আমরা এখন একটু আড্ডার অংশে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্নটা আমি করছি ডক্টর নিলয় স্যারের কাছে, যে স্যার, গ্লুকোমা জনিত অন্ধত্ব প্রতিরোধ করবার জন্য আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবেন, সেই বিষয়ে ছোট করে যদি একটু বলতেন। আমরা সুস্থতা কি করতাম সেটা আমি বলি। প্রথমত মোটামুটি ধরুন প্রথম দিকটাতে যখন আমরা সুস্থতা শুরু করেছি, তখন হয়তো প্রত্যেক 2 মাস কি 3 মাস অন্তর অন্তর আমরা গ্লুকোমা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতাম হসপিটালের ভেতরে। এটা ঠিক সময় বলে দেওয়া হতো এবং সেই সময়ে সমস্ত রোগীদের জড়ো করে গ্লুকোমা সম্পর্কে তাদের জানানো এবং ওই লিফলেট যেগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করা। এছাড়া কিছু ফ্রি ক্যাম্পস আমরা করতাম, অর্গানাইজ করতাম। সেটা হতো রোববার দিন, মানে এই সময়টা হসপিটাল যে নর্মাল আওয়ার্স তার বাইরে। সেই সময় আমরা এরকম গ্লুকোমার স্ক্রিনিং ক্যাম্প যেগুলো আপনারা রেগুলারলি করছেন, আমার শুনে খুব ভালো লাগলো যে আপনারা এত এক্সটেন্সিভলি এখানে কাজকর্ম করছেন, খুবই প্রশংসাযোগ্য আর কি ব্যাপারগুলো। তো আমরা আমাদের এর মধ্যে, সীমার মধ্যে এই কাজগুলো করতাম এবং বাইরেও আমরা ধরুন কিছু পার্টিকুলার প্রোগ্রামে কিছু ক্লাব বা কিছু অর্গানাইজেশন যেমন রোটারি ক্লাব এটসেট্রা তারা আমাদের ইনভাইট করতেন, সেখানে গিয়ে আমরা এই সংক্রান্ত অ্যাওয়ারনেস
ছড়িয়ে দিতে। তো আমাদের এখন যেটা হয়েছে, এখন অর্গানাইজেশনটা অনেক বড় হয়ে গেছে, তার প্রচুর ব্রাঞ্চেস রয়েছে। তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আলাদা করে তত ঘন ঘন এখন হয় না। আমাদের একটা নিজস্ব টিভি চ্যানেল করেছে, এটা ওই ডক্টর পালেরই আইডিয়া, সুশ্রুত টিভি। সেখানে এখন আমরা রেগুলারলি পালা করে, শুধু ব্লকও না, বিভিন্ন বিষয়ে বলা হয়, এই ব্যাপারগুলো চলছে। আর এছাড়া তো নর্মাল যে আমরা কাজকর্ম সেগুলো করছি। আর গ্লকোমা উইক যেটা বললেন, ডক্টর মানে 3 জন অধ্যাপকই বলেছেন, সেই ব্যাপারটা আমাদের ওখানে পালন করা হয় গ্লকোমা সোসাইটির পক্ষ থেকে। আর ওয়ার্ল্ড গ্লকোমা কংগ্রেস, ওটাতে আমি 2বার যোগ দিয়েছিলাম। ওখানকার যে গাইডলাইন বা এই অনুযায়ী সেই ব্যাপারগুলো এখানে পালন করার চেষ্টা হয়। এই মোটামুটি। আমি একটু দাদার সাথে বলি, আপনাকে কিন্তু এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। উনি চেয়েছেন যে আমরা গ্লোকোমা প্রিভেনশনের জন্য আপনার একটা সেন্টেন্সে উত্তর দেবেন যে কোনটা আপনি মনে করেন সবচেয়ে বেশি জরুরি। 1 সেন্টেন্স। আমরা তো গ্লোকোমা প্রিভেনশনের জন্য অনেক কাজ করি, ডায়াগনোসিস বলেন, ট্রিটমেন্ট বলেন, সার্জারি বলেন, অ্যাওয়ারনেস বলেন। তো এইটা ডক্টর নাইমার প্রশ্নটা হলো এইভাবে যে আপনি কোন পয়েন্টে বেশি সবচেয়ে ইম্পর্টেন্স দিবেন, একটা পয়েন্টে? সবচেয়ে ইম্পর্টেন্ট তো অ্যাওয়ারনেস। দ্যাট ইজ আপনার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেস। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। একই প্রশ্নটি করছি প্রফেসর হাসান শহীদ স্যারের কাছে যে স্যার, আপনার কাছে আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই গ্লুকোমা বা গ্লুকোমা জনিত যে অন্ধত্ব প্রতিরোধ করবার ব্যাপারটিতে? সেখানে ইংরেজিতে বলে তো অ্যাওয়ারনেসই হয়, উনিও বলে অ্যাওয়ারনেস, আমিও বলে, কিন্তু আমি বাংলা ভাষায় বলি যেটা বুঝি সেটা হচ্ছে এই, যেটা তো আড্ডাতে এইরকম ভাবে বলতেছে, যেমন সেমিনারে বুদ্ধিমান লোক দরকার, অ্যাওয়ারনেসে কিন্তু অত বুদ্ধিমান লোক দিয়ে কাজ হয় না, কেন পাবলিক বোঝে না। আমার কথা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের 2টা অ্যাডভান্টেজ আছে, একটা মুসলিম প্রধান দেশ, আর একটা সবাই বাংলা বলে। তো তাহলে কি করা যেতে পারে? প্রত্যেক শুক্রবারে আমরা নামাজ পড়ি, তো ওইখানে আমাদের যে খুতবা, এটা খুতবা কিন্তু আসলে একটা বক্তৃতা, সময় উপযোগী ধর্মীয় একটা বক্তৃতা। তো তাই যদি হয়তো আমরা ইমাম সাহেবদের যদি রিকোয়েস্ট করতে পারি যে সচেতনতার জন্য আপনি অ্যাড করতে পারেন যে এই রোগটা 3টা জিনিস তোমরা মেপে নিবা, 40 বছর বয়সে একটা ব্লাড প্রেশার, একটা ব্লাড সুগার, আর একটা চোখের প্রেশার। আবার বলবেন যে ব্লাড প্রেশার আর চোখের প্রেশার এটা দেখতে হবে, কারণ এই গ্লোকোমা রোগীর সাথে এটাও যুক্ত, এই 3টা যুক্ত। তো যদি ওনারা যদি বলে দেয় তাহলে দেখা যাবে যে আমাদের অনেক উপকার হবে। এখন কি বলে দেবে? সোজা কথা বলবে যে 40 বছর বয়সে দিবেন, আর যাদের গ্লোকোমা হয়েছে তারা 2টা জিনিস করবে, চোখে পোড়া দিতে ভুলে যাবেন না, ভাত খেতে ভুলে গেলে পোড়া দিতে ভুলে যাবেন না। আর আরেকটা যে আপনার অত বড় ডাক্তারের দরকার নাই, বড় ডাক্তার দিয়ে, ঢাকার ডাক্তার দিয়ে আপনি গ্লোকোমা ডায়াগনোসিস করেন, আর কাছের ডাক্তারের চিকিৎসা লন। কারণ এই যে ফলো আপ, এটা দূরের ডাক্তার পারে না, সেই জন্য গ্লোকোমা চিকিৎসার একটা mainstay, I'm telling you that the doctor should be nearby to the patient. I'm telling you, I'm sorry God, it is true. তার কারণ যদি আপনি ভালো ডাক্তার আছেন, নজরুল ভালো ডাক্তার আছে, ঢাকায় ওর কাছে আসাই তো মুশকিল, ওর ডায়াগনোসিস করে দেবে যশোরে, এবং ওর যে সাব অ্যাসিস্ট্যান্ট থাকবে তারা ফলো আপ করবে, এবং কোনো কমপ্লিকেশন হলে সে টেলিফোনে জানাবে, 6 মাস পরে হলে একবার হলে ওকে এসে দেখিয়ে দেবে। থ্যাংক ইউ। এটাই আমার বক্তব্য, যে সচেতনতা এবং পাবলিককে কি সচেতন করবে, এই 2টা সচেতন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই সমাধানটির জন্য। এরপরে একই প্রশ্ন প্রফেসর জালাল স্যারের কাছে, কিন্তু স্যারের কাছে একটু জানবো যে স্যার একটু পেডিয়াট্রিক্স গ্রুপের জন্য যদি বলতেন বা শিশুদের জন্য যদি বলতেন যে তাদের জন্য এই গ্লোকোমার অন্ধত্ব রোধে আপনার কি পরামর্শ আছে? ধন্যবাদ। আমি এই কথাটাই আগে বলে নিই, তারপর কমন কথাটা যেটা আমি সব বলি সেটাই বলবো। কমন হলো শিশুদের জন্য গ্লুকোমার কিছু লক্ষণ থাকে। তো শিশুদের তো সহজে গ্লুকোমাই তো আর প্যারেন্টসরা ডায়াগনোসিস করতে পারবে না, কিন্তু শিশুদের যদি কোনো অসুবিধা দেখা যায়, যে শিশু অন্য স্বাভাবিক শিশুর চেয়ে শিশুর যদি দেখা যায় যে একটা চোখ হয়তো একটু বড় আছে, চোখের সাইজ একটু বড় আছে, বা
কোনো বাচ্চা হয়তো তাকানো, আলোর দিকে তাকানো একটু কম বেশি করে, কোনো বাচ্চার হয়তো একটু চোখে এমনি হয়তো পানি পড়ে। এই সব ক্ষেত্রেই চক্ষু বিশেষজ্ঞের দিয়ে পরীক্ষা করাইতে হবে। পরীক্ষা করলে আসলে চক্ষু বিশেষজ্ঞ এটা ঠিক করতে পারবেন যে তার গ্লুকোমা আছে কিনা। এছাড়া ঠিক সহজেই প্যারেন্টস এর পক্ষে এটা ঠিক করা খুবই কঠিন যে গ্লুকোমা আছে কি নাই। এইটা বলবো যে শিশুদের ব্যাপারে, নিওনেটদের ব্যাপারে বিশেষ করে বুকথালমাস একটা কন্ডিশন আছে যে বুলচাই বলে, যে চোখ, একটা চোখ তাদের অনেক সময় বড় হয়। চোখের প্রেশার বাড়লে তো আর এমনি বোঝা যায় না, কিছু কিছু লক্ষণ থাকে অ্যাবনর্মাল, সেটা দিয়ে বোঝা যায়। আর সাধারণ আমি গ্লুকোমা সচেতনতার জন্য আমি সবসময় যেটা বলি, এখনো তাই বলবো, রিপিট হবে এ কথা আমাদের আলোচনায় আসছে যে গ্লুকোমা সবসময় রোগের শুরুতে ডায়াগনোসিস করার জন্য চেষ্টা করা। যদি আর্লি ডায়াগনোসিস হয়, সঠিক চিকিৎসা শুরু করা যায়, রোগী যদি সঠিক চিকিৎসা সারা জীবন সঠিক নিয়ম মতো নিতে থাকে এবং যে কোনো একজন গ্লুকোমা বিশেষজ্ঞের নিয়মিত পরামর্শে থাকে, তাহলে সারা জীবন অন্ধত্বের অভিশাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং গ্লুকোমার অন্ধত্ব চিরস্থায়ী অন্ধত্ব, এটা ফিরানো যায়, ইররিভার্সিবল, এটা রিভার্ট করা যায় না। তো এই জন্য এর জন্য এক হলো সচেতনতা, আর্লি ডায়াগনোসিস, সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট, কন্টিনিউড ট্রিটমেন্ট, কন্টিনিউয়াস ফলো আপ, এই যদি করা যায় তাহলে গ্লুকোমার অন্ধত্ব থেকে রেহাই পাওয়া যায়। এখন আমি সবাইকে আমি বলবো যে বিশেষ করে ডক্টর নাইমা, অধ্যাপক নজরুল ইসলাম, আপনারাই তো আসলে এর উদ্যোক্তা, প্রফেসর হাসান শহীদ, ডক্টর নিলয়, সবাইকে আমি বলবো যে সবাই সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন এবং আমাদের দর্শক শ্রোতা আমাদের যারা সাথে আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে যে পজিশনে আছে এবং সে তার তার জায়গা থেকে আমরা গ্লুকোমার অ্যাওয়ারনেস, গ্লুকোমার রোগের সতর্কতার জন্য আমরা যার যার যত অ্যাঙ্গেল আছে সব অ্যাঙ্গেল থেকে কাজ করি, তাহলেই আমরা, আমি মনে করি যে আমাদের জনগণকে আমরা গ্লুকোমার অন্ধত্বের অভিশাপ থেকে আমরা রক্ষা করতে পারবো। সবাই সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রফেসর নজরুল স্যারের কাছে চলে যাচ্ছি এবং স্যার আপনার কাছে একই প্রশ্নটি আমার জানার আছে যে গ্লুকোমা জনিত অন্ধত্ব প্রতিরোধ করবার জন্য আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং আপনার কি পরামর্শ আছে? ধন্যবাদ। প্রফেসর জালাল সুন্দর করে বলেছেন, সবগুলোই আসলে আমি এগ্রি করি ওনার কথাই যে আসলে সবই ইম্পর্টেন্ট। আপনি যেটা খুব ট্রিকি কোশ্চেন যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলার খুব কঠিন, এই জন্য সবই দরকার। হ্যাঁ, অ্যাওয়ারনেস যেমন দরকার, আর্লি ডায়াগনোসিস তেমন দরকার, সঠিক চিকিৎসা দরকার, সঠিক ফলো আপও দরকার। তো আমি একটু ইনফরমেশন এটা দিতে চাই। বর্তমান বিশ্বে গ্লুকোমার যে ডায়াগনোসিস ব্যবস্থা আছে আমরা মনে করি খুবই ভালো আছে, যে চিকিৎসা পদ্ধতি বর্তমানে আছে সেটাও খুব ভালো আছে এবং আমরা এখানে যারা আছি সবারই 20-30 বছর প্রায় অভিজ্ঞতা হয়েছে গ্লুকোমা চিকিৎসায়। আমরা দেখেছি আমাদের অনেক পেশেন্ট 20 বছর ধরেই ভালো আছে আমাদের চিকিৎসায়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো একটা জায়গায়, যে আমাদের পেশেন্ট আমাদের কাছে সঠিক সময় আসেন না। কেন আসেন না? কারণ তাদের অ্যাওয়ারনেসের অভাব, তাদের সচেতনতার অভাব। তো আমি যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো সবকিছুই দরকার আছে, আর্লি ডায়াগনোসিস দরকার আছে, সঠিক চিকিৎসা দরকার, সঠিক ফলো আপ, কিন্তু একটি বিষয় যদি বলা হয় তাহলে আমি বলবো অ্যাওয়ারনেস। এটা রিপিটেশন হবে ডক্টর নিলয়ের সাথে, প্রফেসর হাসান শহীদের সাথে, সকলের সাথে। কিন্তু আমি মনে করি যে যদি অ্যাওয়ারনেস ভালো হয় এবং আমরা যদি 40 বছর বয়সে ডাক্তারের কাছে যাই, গিয়ে আমার গ্লুকোমা আছে কিনা জেনে নেই, 100 জন আসলে আমি 2 জনকে পাবো। আমার কাছে 100 জন চিকিৎসা করতে আসলে আমাদের হিসাব অনুযায়ী বর্তমানে 2.8% গ্লুকোমা আছে, তা আমরা 2 জনকে পাবো। ওই 2 জন ব্যক্তি তো ব্লাইন্ড হওয়ার আগে আমি তাকে দেখলাম, তাকে চিকিৎসা দিলাম, তাকে আশা করি আগামী 20-30 বছর সে উনি ভালো থাকবেন। সুতরাং আমার মনে হয় সবকিছু ইম্পর্টেন্ট, বাট আমার মতে যদি আমাকে 1 নম্বর বলতে বলা হয় তাহলে বলবো অ্যাওয়ারনেস বা সচেতনতা আমাদের সবচেয়ে বেশি জরুরি দরকার টু প্রিভেন্ট গ্লুকোমা ব্লাইন্ডনেস। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের পরামর্শগুলো দেবার জন্য এবং গ্লুকোমার সচেতনতা নিয়ে এত ডিটেইলস আলোচনা করবার জন্য। আমার মনে হয় দর্শকরা যারা আছেন আমাদের সাথে অনুষ্ঠানের শুরু থেকে তারা অনেক উপকার পেয়েছেন আজকের এই অনুষ্ঠানে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হেলথ টিউব বিডি এবং হেলথ টিউব বিডি এবং আমি একটু বলতে পারি? ডক্টর নাইমা, ডক্টর নাইমা, আমি জালাল ভাই বলেন তাহলে। হ্যাঁ, আমি বলিনি, আমি বলবো যে এই সবই বলা হয়েছে। আরেকটা আমি বলবো, আমার অনুরোধ হলো আমাদের চক্ষু বিশেষজ্ঞদের কাছে, একটা আমরা শুধু জনগণের অনুরোধ করলাম, চক্ষু বিশেষজ্ঞদের কাছে আমার অনুরোধ যে আপনারা যখন রুগী দেখবেন তখন
গ্লুকোমা আছে কিনা এই জিনিসটা মাথায় রেখে দেখলে আর একটু বেশি ডায়াগনোসিস হবে। অনেক সময় আমরা গ্লুকোমা মিস করি, আর্লি গ্লুকোমা। অ্যাডভান্স গ্লুকোমা মিস করা সহজ না, কিন্তু আর্লি গ্লুকোমা মিস করা চিকিৎসকদের জন্যও খুবই সহজ। কিন্তু এই জিনিসটা যদি মাথায় রাখি আমরা, যে অ্যাঙ্গেলটা কেমন, প্রেশারটা কেমন, সবসময় আমরা দেখি না, ডিস্কটা কেমন, আমরা কিন্তু সবাই সবসময় আমি অবশ্য দেখি আল্লাহর রহমতে, কিন্তু সবাই সবসময় দেখেন এরকম ঠিক জানি না। যদি দেখেন তাহলে ভালো। আমি বলবো যে আমাদের চিকিৎসকদেরও সতর্ক হইতে হবে যে না, আমার যে পেশেন্টটাই আসে তার গ্লুকোমা আছে কিনা এই মাথায় রাখা, তাহলে আরেকটু বেশি ডায়াগনোসিস হবে। ধন্যবাদ প্রফেসর জালাল আহমেদ। আমি ডক্টর নাইমা গ্লুকোমা আড্ডা নামটা দিল স্যার। এই প্রোগ্রামের নামটি প্রফেসর নজরুল স্যারের দেয়া স্যার, এবং স্যারের এত সুন্দর নাম কেন? যে গ্লুকোমা এমন একটা রোগ না, এক কথায় হয় না, আড্ডার মতো আলোচনা করতে হয়। আসলে বিষয়টা আসলে গ্লুকোমা চ্যাট বা গ্লুকোমা আড্ডার অর্থ হলো যে আমরা ঠিক ফর্মালি কথা বলবো না, আমরা আমাদের রোগীদের জন্য বারবার একই কথা বলবো, সবাই একই কথা বলবো, তাতে করে আমাদের মানুষ বুঝতে পারবে, শুনতে পারবে, সাধারণ ভাষায় কথা বলবো, এটাই মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা আমাদের সম্মানিত রোগীদের অনেক সাড়া পাচ্ছি, যে কারণে আমার অনুষ্ঠানটা অনেকদিন ধরেই চলছে। আশা করি আরো কিছুদিন চলবো, যদি মানুষ চান অবশ্যই চলবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট। আমরা কিন্তু রোগ নিয়ে বেশি কথা বলি নাই, আমরা মূলত জোর দিয়েছি অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য, আমরা দেখিয়েছি। এবং আজকের অনুষ্ঠানে আমাদের তো সিনিয়র 4জন গ্লুকোমা বিশেষজ্ঞ কিন্তু আমরা একত্রিত হয়েছি আজকে এই জন্যে, যে মানুষকে, দর্শকদেরকে বলার জন্য যে আসলে অ্যাওয়ারনেস ইজ রাইট ইম্পর্ট্যান্ট। সেই জন্যে যারা আজকে যুক্ত হয়েছেন, তাদের সময় আমাদেরকে দিলেন প্রফেসর জালাল আহমেদ, প্রফেসর হাসান শহীদ সরওয়ার্দী এবং ডক্টর নিলয় মজুমদার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, হেলথ টিউব পক্ষ থেকে। এছাড়া আজকের অনুষ্ঠান আমাদের সহযোগিতা করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, বরাবর মতো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হেলথ টিউব বিডি যে অনলাইন প্ল্যাটফর্ম, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই ডক্টর নাইমা, আপনি সুন্দর করে উপস্থাপন করেন এবং এই সুন্দর অনুষ্ঠানটাকে সুন্দর করে আড্ডার মতো সাজান, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং সবশেষে যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বা আছেন, আমাদের সমাজের দর্শক শ্রোতা, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ স্যার আপনাকেও, এবং এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করবার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন গ্লুকোমা আড্ডা। আজ কিন্তু আমরা 7ম পর্বটি শেষ করে ফেলেছি। আগামী সপ্তাহে ঠিক বুধবার দিন সন্ধ্যা 8টার সময় হাজির হয়ে যাব গ্লুকোমা আড্ডা নিয়ে, এবং আমি আশা করছি প্রতিদিনকার মতো আপনারা কিন্তু আমাদের সাথে সেই অনুষ্ঠানেও থাকবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই অ্যাজোপ্রিন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য। বর্তমানে কিন্তু করোনা পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে, সবাই প্লিজ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। যেহেতু আমরা ভালো থাকলে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে, সেই জন্য যতটুকু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সেটাই করবেন সবাই, সেই আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। Thank you.